আসসালামু আলাইকুম, আদাব, গুড ইভিনিং। আশা করি তোমরা ভালো আছো। আমি তোমাদের সিফাত ভাইয়া আজকে খুবই ইন্টারেস্টিং অ্যান্ড খুবই ইম্পর্ট্যান্ট একটা ক্লাস নিয়ে এসে পড়েছি ইংলিশের, যেটা তোমাদের সহযোগিতা করবে তোমার ইংলিশ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পেপারে ম্যাক্সিমাম মার্কসটি অর্জন করতে। আজকের ক্লাসে কি কি থাকবে সবই বলবো আস্তে আস্তে। ফার্স্ট অফ অল, একা পড়ালেখা করে একা ভালো রেজাল্ট করলে কি চলবে? তা তো অবশ্যই না, তাই না? ফ্রেন্ডদেরকে পিছনে ফেলে যদি আমরা উপরে উঠে যাই তাহলে তো আসলে ক্লাস করেও মজা পাবো না। সো ফার্স্ট অফ অল যেটা তোমাদের কাজ সেটা হচ্ছে নিজের ফ্রেন্ডদেরকে এক্ষুনি মেনশন করো। তোমাদের যার যত ক্লোজ ফ্রেন্ডসরা আছে, যাদেরকে চাও যে পাস করুক, যাদেরকে চাও যে ভালো রেজাল্ট করুক, যাতে আব্বু আমার কাছে বকা না খায়, তাদের সবাইকে এক্ষুনি তোমরা কমেন্টসে মেনশন করে দাও, ক্লাসে জয়েন করতে বলো। তার পাশাপাশি আজকের ক্লাসে আমি তোমাদেরকে অনেক কিছু দিব। কি কি দিব আবারও বলছি, একটু পরে বলবো। তাই তুমি অবশ্যই তোমার প্রোফাইলে শেয়ার করে রাখো এই ক্লাসটা। তোমার প্রোফাইলে থাকলে দেন তোমার খুঁজতে আর পরে গিয়ে সমস্যা হবে না, বিকজ তুমি যদি এখন শেয়ার না করো দেন তোমার কিন্তু যখন মেইন পেজে তুমি খুঁজতে যাবা, ক্লাসটা খুঁজতে অনেক সময় লাগবে, তোমার খুঁজে নাও পেতে পারো। তাই অবশ্যই এক্ষুনি সবাই নিজের প্রোফাইলে ক্লাসটি শেয়ার করে ফেলো। আর যেই যে ফ্রেন্ডদেরকে আব্বু আম্মুর হাত থেকে, মায়ের খাওয়ানো থেকে বাঁচাতে চাও, সবাইকে এক্ষুনি মেনশন করে ক্লাসে জয়েন করতে বলো। আর যাদেরকে তোমার মায়ের খাওয়াইতে চাও তাদেরকে মেনশন না করলেও চলবে, ঠিক আছে? সো আমি তোমাদের দেখতে পাচ্ছি আমাদের সাথে হামিদুর রহমান জয়েন করেছে, তার পাশাপাশি আয়েশা জয়েন করেছে, মালেকা জয়েন করেছে, আলিমুদ্দিন জয়েন করেছে, ঝর্ণা জয়েন করেছে, দেন শাকিরা, দেন দেওয়ার, তানভীর, সুরাইয়া, মনি, দেন মেহেদি, দেন হচ্ছে নাহিদ, দেন নীলপরি, রাহুল, রিফা, মেঘা, সাইমা, দেন হচ্ছে আরো দেখতে পাচ্ছি আমি সুরাইয়া, গুলশান, দেন মালেক, আরিয়ান। গ্রেট গ্রেট, ইয়াস ফ্রেন্ডদেরকে বেশি বেশি করে মেনশন দাও, ঠিক আছে? মাসুদা, রেদওয়ান, লাবিব, ঝর্ণা, জয়া, দেন মোমো, সৈকত। কে কোথা থেকে জয়েন করেছো সেটাও মেনশন করে দাও। আর অবশ্যই আবারও বলছি, শেয়ার দেওয়া নাও, ঠিক আছে? ওকে, গ্রেট। হ্যালো মেকা, গালিব, পার্পল ওয়ার্ল্ড, দেন হচ্ছে শাকিল, দেন হচ্ছে মুনতাহা, দেন হচ্ছে মেঘে ঢাকা, রাজকন্যা, সৈকত, সিদ্রাতুল, উষা, দেন ফারুজ, ঈশা। গ্রেট, ওকে। আশরাফুল ইসলাম, সাইমা, আলহামদুলিল্লাহ। তোমরা সবাই কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। গ্রেট, ওকে। হ্যালো নাসরিন, দেন হচ্ছে রেহানা আক্তার। ইয়াস এভাবেই মেনশন দাও সবাই। আমি দেখতে পাচ্ছি তোমরা ফ্রেন্ডদেরকে মেনশন দিচ্ছ, ভেরি গুড। ফ্রেন্ডদেরকে কীভাবে মেনশন দিতে থাকো, মেনশন দিয়ে ক্লাসে নিয়ে এসে পড়ো অ্যান্ড সবাই ক্লাসটা শেয়ারও করে ফেলো। এর পাশাপাশি তোমাদেরকে খালি শেয়ার করতে বললে হবে নাকি, আমিও শেয়ার করে নিই, ঠিক আছে? তোমাদের সাথে সাথে আমিও শেয়ার করে নিই, যাতে আমার কাছে কেউ ক্লাসটা চাইলে আমি পরে দিতে পারি। ওকে, লেটস সি। ওকে, সো আমিও আমার প্রোফাইল থেকে ক্লাসটা শেয়ার করে দিচ্ছি, ঠিক আছে? ফার্স্ট আমরা কী করবো, 10 মিনিট স্কুলে ঢুকবো। 10 মিনিট স্কুলে ঢোকার পর আমি আমাদের ক্লাসটা পেয়ে যাব। দেন জাস্ট সুন্দর করে আমরা হচ্ছে এই ক্লাসটাকে পাবলিক শেয়ার নাও দিয়ে দিব অ্যান্ড ডান, শেয়ার হয়ে গেছে, ঠিক আছে? গ্রেট, ইয়াস। তোমরা এইভাবে সবাই শেয়ার দিয়ে দাও, তাহলে কারোই আর খুঁজে পেতে এই ক্লাসটি কোনো প্রবলেম হবে না। চমৎকার। সো অলরেডি দেখতে পাচ্ছি অনেক ফ্রেন্ডরা তোমাদের জয়েন করে ফেলেছে, আরও জয়েন করতেছে। আমি তাহলে আজকের ক্লাসে কি থাকবে এটা তোমাদেরকে একটু আমি বিস্তারিত বলি। আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, বিকজ তোমরা যারা মোটামুটি পরীক্ষায় পাশ করার মতো পরিস্থিতি আছে, পরীক্ষায় যারা পাশ করার মতো পরিস্থিতি আছে, তাদের কিন্তু মোটামুটি আমরা জানি যে কি পড়া হয়ে গেছে, তাই না? কম হোক বেশি হোক, হয়তো কারো একটু বেশি, হয়তো কারো একটু কম, কিন্তু আমাদের কি লাগবে এখন ভালো মার্কস পেতে হলে? সাজেশন, অ্যান্ড তার পাশাপাশি লাগবে আমাদের পরীক্ষায় প্রশ্ন কি ধরনের আসে, পরীক্ষায় আমরা কোন প্রশ্নে কতটুকু সময় দিব, তার পাশাপাশি হচ্ছে আমরা প্রতিটা পরীক্ষার প্রশ্নের উত্তর কিভাবে দিলে আমরা সর্বোচ্চ মার্কসটি পেতে পারি। সো আজকের ক্লাসটা মূলত এই বিষয়গুলোর উপরে ফোকাস করবে। কিসের উপরে? স্যাম্পল কোশ্চেন কীরকম হয়, স্যাম্পল কোশ্চেনের কোনটার পিছনে আমরা কীরকম টাইম স্পেন্ড করব,
প্রতিটা স্যাম্পল কোশ্চেনের মধ্যে আমরা কিভাবে আনসারগুলো দিব সর্বোচ্চ মার্কস পেতে, এবং ফাইনালি সাজেশন যেটা তোমাদেরকে হেল্প করবে পড়াটাকে রিভিশনের জন্য কমিয়ে আনতে। সো এই সব কিছু থাকবে আজকের ক্লাসে, অ্যান্ড সাজেশনটা আমি রেখেছি একদম লাস্টের জন্য। অ্যান্ড তোমাদের জন্য কিন্তু ফ্রি কোর্সেসও আছে, সব কিছুই আছে, আর গিফটসেরও কিছু বিষয় থাকে, সেটা তো অবশ্যই থাকে, আমি দুটোও তোমাদেরকে বলে দিব। সো অলরেডি যারা যারা জয়েন করে ফেলেছে তাদেরকে নিয়ে আমি এখন ক্লাসটা শুরু করে দিচ্ছি। অ্যান্ড তুমি যদি মনে করো তোমার কোনো ফ্রেন্ড এখনও বাকি আছে জয়েন করার, অবশ্যই ওকে মেনশন করে মনে করে দাও যে ক্লাস শুরু হয়ে গিয়েছে। ওকে, সো ফার্স্টে যদি যাই আমরা বার্ষিক পরীক্ষার তোমার যে সাজেশন, এখানে সাজেশনে আমাদের ফার্স্টে আমরা দেখব ইংলিশ প্রথম পত্র বা ইংলিশ ফার্স্ট পেপারের স্যাম্পল কোয়েশ্চেন, কিভাবে প্রশ্ন আসতে পারে ওইটা আমরা দেখি, যে একটা স্যাম্পল কোয়েশ্চেন কিরকম হতে পারে। ঠিক আছে, সো স্যাম্পল কোয়েশ্চেনে যদি আমরা যাই, একদম ফার্স্টে দেখব যে আমাদের কি থাকে, আমাদের একটা রিডিং কম্প্রিহেনশন থাকে, তাই না? এই রিডিং কম্প্রিহেনশনটা কি আমাদের সিন প্যাসেজ থেকে আসে, যেটা সাধারণত না আসলে সবসময় আমাদের ইংলিশ ফর টুডে থেকে দেওয়া হয়। সো এখন সবাই এখানে যে ভুল কাজটা করো, মানে ভুল বলতে আর কি একটু কম সঠিক কাজ যেটা করো, সেটা হচ্ছে ফার্স্টে তোমরা প্যাসেজটা পড়ো, প্যাসেজটা পড়ে গিয়ে দেন তোমরা হচ্ছে এমসিকিউতে তাকাইতে যাও, কোশ্চেন আনসার সলভ করতে চাও। প্রবলেমটা কোথায় হয়ে যায় জানো? এটা আমি হলে কি করতাম তোমাদের জায়গায়, তোমরা কিন্তু যখন এই প্রশ্ন উত্তরগুলো সলভ করতে যাও তখনই রিয়েলাইজ করো যে আয় হায়, আমি তো প্যাসেজে কি পড়ছিলাম ভুলে গেছি, ওই লাইনটা যিনি কই ছিল। সো এই প্রবলেমটা এড়ানোর বেস্ট সলিউশন হচ্ছে প্রথমে গিয়ে তুমি এমসিকিউ অ্যান্ড শর্ট কোশ্চেন আনসারের কোশ্চেনগুলো পড়বা এবং হাতে একটি পেন্সিল রাখবা। তুমি যখনই কোশ্চেনগুলো পড়ে ফেলছো, কোশ্চেন তো অল্প থাকে, 5টা শর্ট কোশ্চেন থাকে, তাই না? 7টা এমসিকিউ মতো থাকে। সো খুবই অল্প কোশ্চেন তোমার মাথায় এসে পড়ছে, আচ্ছা আচ্ছা আমার এগুলো খুঁজতে হবে। তারপর কি করবা, তারপর তুমি প্যাসেজটা পড়বা। তারপর যখন তুমি প্যাসেজটা পড়তেছো, তখন তুমি প্যাসেজটা পড়তে পড়তে তোমার মাথায় যে প্রশ্নগুলো আছে তুমি কিন্তু আনসারগুলো পেয়ে যাবা, এবং তখনই ওগুলা পেন্সিল দিয়ে সুন্দর করে সার্কেল করবা বা আন্ডারলাইন করে দিবা। এতে কিন্তু তোমার ওই যে 2-3 বার করে পড়ার যে সমস্যাটা, সেটা কিন্তু সলভ হয়ে যাচ্ছে, জাস্ট একবার পড়াতেই তোমার পুরো কাজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেন তুমি ওখান থেকে তোমার আনসার তো তুমি কনস্ট্রাক্ট করে নিতেই পারবা, তাই না? সো আমরা তাহলে সিন প্যাসেজের পার্টটা কিভাবে সলভ করব, ফার্স্টে কোয়েশ্চেন দেন রিডিং পার্টটা পড়বো, তারপর আমরা আনসারটা দেব। ওকে, সো এখানে দেখো মেহেরজানের যে প্যাসেজটা, এটা কিন্তু আসলে খুব ইম্পর্টেন্ট একটা প্যাসেজ, এটা বিগত অনেকবার বোর্ডে আসছে। সো এটা অবশ্যই মনোযোগ দিয়ে পড়ো। ওকে, সো দেখো চুজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো ক্লাসটাকে শুরু করার মধ্যে দিয়ে একটু একটা এমসিকিউ সলভ করতে কি সমস্যা হবে, তাই না? মজাই লাগবে। দেখি তো তোমাদের কি অবস্থা, পড়া ছাড়া আনসার করতে পারো কিনা। ওয়ানের আনসার কি, ওয়ার ডাজ মেহেরজান লিভ? In a village near the Meghna River, in a slum on the Shirazganj Town Protection Embankment, in a house on the banks of Jamuna River, naki in a remote village in the mountains. এটা আনসারটা কি হবে তোমরা আমাকে বলো তো। Let's see. Yes, না পড়ি, তোমরা তো পড়ছো আগে, তাই না? What could be the answer? মাইশা, দেন হচ্ছে রমজান, আবরার, হুমায়রা, দেন মোর্শেদা, মিশু, লামিয়া, দেন জুনায়েন, ফারিয়া আক্তার, মিম, শামিম, দেন হচ্ছে মিশু, নৌরিন, গ্রেট, শারিয়া, চমৎকার, ইয়েস, ভেরি গুড, অ্যান্ড বি ইজ দি কারেক্ট অ্যান্সার, যেটা হচ্ছে ইন আ স্লাম অন দি সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এম্বার্কমেন্ট। চমৎকার। ওকে, সো তারপরে যদি 2 নম্বরে দেখি, হোয়াট ইভেন্ট কস্ট মেহেরজান টু লুজ হার শেল্টার? কোন কারণে মেহেরজানের শেল্টার বা আশ্রয় হারিয়ে ফেলেছে? A fire destroyed her house, the erosion of Jamuna River, a storm washed away her property, a war affected her region. কোনটা হবে? 2 লিখে আনসার লিখে দিও। ঠিক আছে, মাইশা, মিশু, ইমরুল কায়েস, রেহানা আক্তার, সাইমা, খাদিজা, দেন হচ্ছে জাহিদ, দেন সাবিহা। ভেরি গুড, ইয়েস, এখানেও আমাদের এরোশন অফ দি যমুনা রিভার। চমৎকার। সো
আমি যা বুঝলাম তোমরা মোটামুটি পারো সবই, ঠিক আছে। নিজে আমি প্যাসেজটা পড়াই নাই, স্টিল তোমরা আনসার করতে পারছো, রাকিব এন্ড বাকিরা সবাই। সো দেখে খুব ভালো লাগলো, তোমাদের মোটামুটি প্রিপারেশন ভালোই আছে। এখন যা দরকার গাইডলাইন এন্ড সাজেশন, ওইটা নিয়ে আজকের ক্লাসটি। আরেকটা কি প্র্যাকটিস করা যায়? আরেকটা করবো? আরেকটা করি না, লাস্টেরটা করি, 5 নম্বর। হোয়াট ইজ দ্য মেইন রিজন বিহাইন্ড দ্য ইনক্রিজিং নাম্বার অফ ডিসপ্লেসড পিপল ইন বাংলাদেশ ডিউ টু রিভার ইরোশন? রিভার এরোশনের কারণে মেইন রিজনটা কি আসলে তোমার, যেটার কারণে মানুষ হচ্ছে কি, তোমার যেটার কারণে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে বাধ্য হচ্ছে, নিজের বাসস্থান বা নিজের ভূমি বা নিজের জায়গা সম্পত্তি ছেড়ে চলে যেতে হচ্ছে, এটার পিছনে মূল কারণটা কি? ঠিক আছে, economic instability, the rising water levels due to climate change, the rapid urbanization of the country, like natural causes unrelated to human activity. তোমরা এটা আনসার করতে করতে একটা জিনিস আমি তোমাদেরকে বলে দিই, তোমরা অনেকেই ভালো পারো, তারপরও কেন আনসার করতে পারো না জানো? ভোকাবুলারি তোমাদের স্ট্রং না। তোমরা অনেকেই পড়তে থাকো, পড়তে থাকার পরেও কিন্তু তোমরা যে ওয়ার্ডগুলো পারো না সেগুলো মুখস্থ করো না বাংলা অর্থ সহ। সবসময় মনে রাখবে, যখনই তুমি তোমার টেক্সট বইটা পড়তেছো, যে ওয়ার্ডগুলো তোমার কাছে নতুন এবং কঠিন লাগে সেগুলো তুমি দাগাবা, দাগিয়ে তুমি একটা খাতায় তুলবা, সেটার বাংলা অর্থ সহ, এবং তার সাথে সাথে ওই দিন তুমি ওটা মুখস্থ করে ফেলবা। তাহলে কিন্তু তোমাদের ভোক্যাব অনেক স্ট্রং হতে শুরু হবে। তখন তুমি কোনো প্রশ্ন পড়লেই বুঝতে পারবা যে আসলে কি চাচ্ছে বা আনসারটি কি হতে পারে। তুমি অনেক সময় ভালো পারো, বাট যখনই কোনো একটা ওয়ার্ডই না বুঝো তখন তুমি এটা আনসারটা বেরি বা করবা কীভাবে, তাই না? সো এটা আমাদের কিন্তু মনে রাখতে হবে, ভোক্যাবটা আমাদের স্ট্রং করতে হবে অবশ্যই, ঠিক আছে। ভেরি গুড সারিকা, পরশ, দেন ইমরুল কায়েস, হুমায়রা, দেন হচ্ছে নুসরাত, দেন কাকলি, জান্নাতুল ফারিহা। গ্রেট গ্রেট, চমৎকার, সবাই চমৎকার আনসার দিয়েছো। রেহানা, ভেরি গুড। সো এমসিকিউ কিভাবে সলভ করতে হবে আমরা বুঝে গিয়েছি, অ্যান্ড হচ্ছে আমাদের শর্ট কোয়েশ্চেন আনসারও সিমিলারলি আমরা এইভাবে কিন্তু সলভ করব। আগে কোয়েশ্চেনটা পড়বো, দেন আমরা আনসারে যাব, ঠিক আছে। আচ্ছা, তারপর আমাদের কি আসে? তারপর দেখো 3 নাম্বার, রিড দ্য ফলোইং প্যাসেজ এন্ড ফিল ইন দ্য গ্যাপ উইথ দ্য সুইটেবল ওয়ার্ড বেসড অন দ্য ইনফরমেশন অফ দ্য টেক্সট। তোমাকে 3 নাম্বারের জন্য একটা প্যাসেজ দেওয়া থাকবে, ঠিক আছে। যেমন দেখো, এটা হচ্ছে কি মিস্টার মতির থেকে দেওয়া, নতুন একটা চ্যাপ্টার, তাই না? সো এটা খুবই ইজি একটা পার্ট, এখানে আমরা খুব বেশি সময় নিব না। এটা কি, একটা প্যাসেজ দেওয়া থাকে, এই প্যাসেজটা পড়ার পরে এই প্যাসেজের উপরেই আরেকটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের টেক্সট দেওয়া থাকে। তুমি এই প্যাসেজ থেকে যা তথ্য তুমি জানলা ওইটার উপর বেস করে তুমি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কটা ফিল আপ করবা। এটা খুবই সহজ, এটা আসলে পড়ারও কিছু নেই, টেনশন করারও কিছু নেই, ঠিক আছে। 3 নাম্বার আমাদের খুবই ইজি, ঠিক আছে। এই যে এরকম করে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা থাকবে, যেই টপিকের উপরে হচ্ছে প্যাসেজটা বা টেক্সটটা সেটার উপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অ্যান্ড ওখান থেকে ইনফরমেশন নিয়ে তুমি তোমার মতো ওয়ার্ড দিয়ে জাস্ট অর্থকে পরিবর্তন না করে তুমি যদি টেক্সটের অর্থটা সঠিক রাখতে পারো তাহলে তোমার আনসার হয়ে যাবে, ঠিক আছে। ওকে, তারপর আমাদের নাম্বার 4 অ্যান্ড নাম্বার 5 এর জন্য রিড দ্য ফলোইং টেক্সট কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন 4 and 5। 4 and 5 এ মূলত আমাদের থাকে হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার টেবিল, এবং আরেকটা থাকে হচ্ছে আমাদের সামারি। ইনফরমেশন ট্রান্সফার কিভাবে করতে হয় সেটা আমি এখন বলবো, সামারি কিভাবে সলভ করতে হয় সেটাও আমি এখন তোমাদেরকে বলবো। যারা যারা ফাঁকিবাজি করে ক্লাস থেকে এখন চলে যাচ্ছে, না স্যার তো নতুন কিছু পড়াচ্ছে না, এগুলো তো আগের থেকেই জানি, এই তারা সবচেয়ে বড় ভুলটা এখন করতেছে, ঠিক আছে। বিকজ আমি কিন্তু ক্লাস মাত্র স্টার্ট হয়েছে, যেখানে আমি তোমাদেরকে প্রতিটা পার্টের জন্য আমি একটা একটা করে গাইডলাইন দিব, অ্যান্ড এটা শুধু ফার্স্ট পেপার, তোমাদের সেকেন্ড পেপার বাকি আছে। সেকেন্ড পেপার প্রতিটা গ্রামার চ্যাপ্টারের জন্য আমি তোমাদেরকে গ্রামার রুলসেরও সাজেশন দিয়ে দিব আজকের ক্লাসে, যে এই যারা যারা গ্রামার রুল মনে রাখতে পারো না, এই 4টা বা এই 5টা রুল মনে রাখলেই হয়ে যাবে। সো ওইটা কিন্তু এখনো বাকি আছে, এটাও বাকি আছে, অ্যান্ড ফাইনালি গিয়ে সাজেশনও বাকি আছে, ঠিক আছে। সো আমি রিকোয়েস্ট করবো, পরীক্ষা ভালো করতে চাইলে আজকে পুরো ক্লাসটা সবাই মনোযোগ দিয়ে দেখো, ওকে। আচ্ছা, সো এখানে আমাদের কি করণীয়, এইটার ক্ষেত্রে মনে রাখবা, তুমি ফার্স্টে গিয়ে আগে তোমার এই টেবিলটা পড়ে আসবা যে কি কি ইনফরমেশন তোমার লাগবে। ইনফরমেশন ট্রান্সফার তুমি অনেক সময় তুমি টেবিল পড়া ছাড়াও আনসার করতে পারো। অনেকেই জানে না যে ইনফরমেশন ট্রান্সফারে কিন্তু ফিক্সড কয়েকটা জিনিস চায়। কি কি চায়? একটা হচ্ছে হু বা হোয়াট, এটা মানে কোনো একটা কাজ অবশ্যই হয়েছে, কাজ ছাড়া তো মানুষ হয় না, কাজ ছাড়া কোনো ঘটনাও হয় না। সো কোনো কাজ কে করছে
বা কিসের দ্বারা হয়েছে, কে বা কি মানে সাবজেক্টটাকে, কর্তাটাকে, এটা তোমার জানতে হবে। দেন আরেকটা হচ্ছে আমাদের হোয়াট হ্যাপেন্ড বা অ্যাক্টিভিটি, কি হয়েছে, ঠিক আছে, হয়েছেটা কি, তাই না। দেন কি ওয়ার, কাজটা যে হয়েছে এটা কোথায় হয়েছে, তারপরে কখন হয়েছে বা কেন হয়েছে। এই যে WH দিয়ে যে প্রশ্নগুলো আসে, হু বা হোয়াট, ওয়াই, হাউ, ওয়েন, ওয়ার, এই প্রশ্নগুলোর তোমার এই যে WH ওয়ার্ডগুলা, এই ওয়ার্ডগুলোর উত্তর যদি তোমার প্রতিটা সেন্টেন্সের জন্য জানা থাকে তাহলে তোমার ইনফরমেশন ট্রান্সফার একদম দুধ ভাতের মতো সহজ হবে, ঠিক আছে। ওকে, সো আমাদের যখনই আমরা ইনফরমেশন ট্রান্সফারের জন্য আমরা টেক্সটটা পড়ব তখন আমাদের জাস্ট লক্ষ্য রাখতে হবে কর্তাকে, কি কাজটা করছে, কোথায় করছে, কখন করছে, কেন করছে, তাই না। এটা যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু হয়ে যাবে। অ্যান্ড তুমি এক জিনিস লক্ষ্য করে দেখবা, তোমার কিন্তু এই যখন ইনফরমেশন ট্রান্সফার দেওয়া থাকে, তোমার ধরো 4টা অপশানের মধ্যে তোমার বেশিরভাগ ক্ষেত্রে 3টা অলরেডি দেওয়াই থাকে। 4টা বা 5টা অপশানের ক্ষেত্রে ধরো কে করছে বলে দিছে, কি করছে বলে দিছে, তোমার কখন হয়েছে সেটাও বলে দিছে, খালি কি বলে নাই, কোথায় হয়েছে, এরকম। সেটা খুবই সহজ, খুবই ইজি। এটা নিয়ে তোমরা মানে অযথাই ভয় পাও, ভয় পাওয়ার কোনো কারণ নেই। জাস্ট এই পয়েন্টগুলো মনে রাখবা, তাহলে তুমি খুবই ইজিলি কিন্তু এটা সমাধান করে ফেলতে পারবা, ঠিক আছে। তারপর আমরা যদি যাই, এখানে কি বলছে, রাইট এ সামারি অফ দি অ্যাবভ প্যাসেজ ইন ইউর ওন ওয়ার্ডস। তোমার সামারি লিখতে বলছে তোমার প্যাসেজের। এটা নিয়ে তোমাদের অনেক প্রশ্ন, ভাই সামারি কয় পেজ লিখবো, সামারি শুরু করবো কিভাবে, মাঝখানে কি দিব, শেষে কি দিব, সামারি কেন লিখবো, আমার লেখার দরকার নেই, আমার পাস করার দরকার নেই। আচ্ছা, এই সব কিছুর সমাধান আমি তোমাদেরকে বলে দিচ্ছি। সামারির কিছু নিয়ম আছে, আমি তোমাদেরকে ফার্স্টে সামারির নিয়মটা বলতেছি। আমি আগে সরি বলে দিই, আজকে আমি তোমাদেরকে ওই 30 মিনিট 40 মিনিটের এনে আমি সাজেশন দেখাবো না, তোমাদের আমি অ্যাটলিস্ট 1 ঘন্টার মতো তোমাদের ক্লাস নিবই, কিন্তু এটা তোমাদের জন্য খুব উপকারী হবে। তোমরা সবাই থাকো আজকে ক্লাসে, এটা ধরে নিতে পারো তোমাদের জন্য পরীক্ষার আগে একটি গাইডলাইন ক্লাস, ঠিক আছে। তোমাদেরকে প্রতিটা টপিক আমি তোমাদেরকে টাচ দিয়ে যাব, কিভাবে কি সলভ করতে হয় বলে যাব। একটু বোর ফিল হলো, একটু ঘুম ধরলো, সবাই আমার রিকোয়েস্ট থাকো, তোমাদের কাজে দেবে, ওকে। আচ্ছা, সো যেটা বলছিলাম, সামারি আমাদের একটা প্যাসেজের 3 ভাগ যদি করি, ওই 3 ভাগের 1 ভাগ হয় হচ্ছে সামারি। মানে কথার কথা, একটা গল্প যদি 3 পৃষ্ঠা হয়, সামারি হবে সেটা 1 পৃষ্ঠা, এরকম। সাধারণত তোমাদেরকে যে টেক্সটগুলো দিয়ে থাকে সামারির জন্য, সেই টেক্সটগুলার তুমি যদি সামারি করতে যাও, সেটা তোমার অ্যারাউন্ড 70 to 90 ওয়ার্ডসের মতো হয়। তার মানে তোমাদের যে একটা প্রশ্ন থাকে, ভাই আমি কতটুকু লিখব, তোমাদেরকে যদি একদম ফিক্সড বলতেছি না, সহজ ভাষায় বলি, চেষ্টা করবা 5টা থেকে তোমার ধরো 6টা থেকে 7টা তোমার সেন্টেন্স লিখতে, বা তোমার ধরো 80 ওয়ার্ডসের কিছু কম বা কিছু বেশি লিখলো, বেশি লিখতে চাও না, সামারি কম লিখলে ভালো, মোর অর লেস 70 to 80 ওয়ার্ডস লেখার চেষ্টা করো, ঠিক আছে। কতটুকু লিখবা, মোর অর লেস 70 to 80 ওয়ার্ডসের মতো লিখলে আই থিঙ্ক সামারি ইজ গুড, তাই না। খুব বেশি লিখতে যায় না, অনেকে 3-4 পেজ সামারি লিখা ফেললো, এটা লিখলে পুরাই কাইটা দিবে ভাইয়া, ঠিক আছে। এইটা এমন একটা জায়গা যেখানে বেশি লিখলে মার্কস কাটা যায়। এখন তুমি বলতে পারো, তাহলে ভাই এত বড় একটা সামারি, এখানে আমি ছোট করবো কিভাবে, আর শুরু করবো কিভাবে, আরেকটা প্রশ্ন, তাই না। শুরু কিভাবে করবা, শুরু করবা হচ্ছে, থ্যাংক ইউ তানজিলা, শুরু করবা হচ্ছে, তোমার তো এই টেক্সটটা বা যেই প্যাসেজটা দিয়ে দিচ্ছে সেটা একটা টপিক আছে। ফর এক্সাম্পল নোবেল প্রাইজ তোমার টপিকটা দিয়ে দিল, প্রথম লাইনটা সামারি শুরু করবো, আর নোবেল প্রাইজটা কি এবং আবিষ্কার কে করছে। কারণ পরিচয় তো দিতে হবে, পরিচয় ছাড়া তুমি বুঝুং ভাজুং যদি লিখতে থাকো, ব্লা 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 লিখতে থাকো, তাহলে তো আসলে কেউ পরে বুঝবে না। ফার্স্টে তোমার পরিচয়টা দিতে হবে, পরিচয়টা দেওয়ার পরে প্রথম লাইনে পরিচয়, প্রথম বাক্যে পরিচয়, তারপরের বাক্যগুলোর মধ্যে শুধুমাত্র, আই রিপিট, শুধুমাত্র ইম্পর্টেন্ট পয়েন্টার্স বলতে আমরা কি বুঝি। ইম্পর্টেন্ট পয়েন্টার্স বলতে আমরা বুঝি হচ্ছে, যদি কোনো ব্যক্তি নিয়ে হয়, কোনো ব্যক্তির কন্ট্রিবিউশন বা অবদান অথবা অর্জন
বা কোনো অ্যাওয়ার্ড বা প্রাইজ থাকলে সেগুলা, মানে কোনো একটা ব্যক্তি আমার তোমার জীবনের, ধরো ফর এক্সাম্পল আমি খুবই লেম একটা মানুষ, ঠিক আছে, হয়তো আমার জীবনে তেমন কোনো অর্জন নাই বা হয়তো তেমন কোনো অবদানও নাই, ঠিক আছে। এখন আমার জীবনে যেই জিনিসগুলো স্পেশাল নাই, মানে ধরে নাও আর কি, ঠিক আছে, ধরলাম যে আমি খুবই স্বাভাবিক একটা মানুষ, আমার জীবনে ওরকম ইম্পর্টেন্ট কিছু হয়তো নাই। এখন যেই ব্যক্তির কথা লিখছে ওই ব্যক্তি জীবনে অবশ্যই অনেক বড় বড় কিছু করছে, তাই না? সো ওই ব্যক্তির আমার লাইফ থেকে বা আমার মতো স্বাভাবিক মানুষের জীবন থেকে ব্যতিক্রম কি আছে? সে হয়তো অনেক বড় বড় অ্যাওয়ার্ড পেয়েছে, সে হয়তো মানব জাতির অনেক কল্যাণ করছে, বা সে হয়তো তোমার পুরা সমগ্র তোমার তার দেশের জন্য কিছু করছে, বা অনেক বড় বড় স্যাক্রিফাইস করছে। এরকম যে জিনিসগুলা ওই ব্যক্তিটাকে বা ওই বিষয়টাকে বাকি সব কিছু থেকে আলাদা করে ফেলে, শুধুমাত্র ওই পয়েন্টারগুলো তুমি তুলে ধরবা সামারিতে। এখন হতে পারে তুমি প্যাসেজটা পড়ার টাইমে 10টা পয়েন্টার পেয়েছো, 10টা পয়েন্টারকে তুমি কিভাবে লিখবা? 10টার মধ্যে 10টাই লিখতে হবে জরুরি না, 10টার থেকে তুমি ইম্পর্টেন্ট 4টা বা 5টা, না সবচেয়ে ইম্পর্টেন্ট 4টা বা 5টা, তাই না? ওগুলো তুমি নিয়ে নিতে পারো। আবার অনেক সময় কি করা যায় জানো, তোমার যদি ইংলিশের সেন্টেন্স মেকিং এর অবস্থান ভালো হয়, তখন 2-3টা পয়েন্টারকে তুমি চাইলে কম্পাউন্ড সেন্টেন্স করে তুমি একটা সেন্টেন্সের মধ্যে লিখে ফেলতে পারবা, ঠিক আছে। আচ্ছা, এখন আসি তাহলে ভাই আর কি কি বাদ দেওয়া যায়, ঠিক আছে, আর কি কি বাদ দেওয়া যায়? উদাহরণ সবসময় বাদ দিয়ে দিবা। কোনো ঘটনা বা প্যাসেজ বা গল্পের মধ্যে উদাহরণ থাকলে উদাহরণ পার্টটাকে সবসময় খুশু বাদ, ঠিক আছে। এবং তার পাশাপাশি কোনো অপ্রয়োজনীয় তারিখ বা স্থানের কথা উল্লেখ থাকলে সেটাকেও চরমের উড়িয়ে দিবা, ঠিক আছে। অপ্রয়োজনীয় স্থান বা সময় উড়িয়ে দিবা, অপ্রয়োজনীয় উদাহরণ উড়িয়ে দিবা, ঠিক আছে। এই জিনিসগুলো সবসময় অত গুরুত্বপূর্ণ হয় না, ঠিক আছে। দেন বাকি যা রয়ে যায় সেটাকে তুমি শর্ট করে নিজের ভাষায় লিখবা। আরেকটা ভালো পয়েন্ট, ডিরেক্ট কপি করলে কখনো ভাইয়া ফুল মার্কস পাবা না, নিজের ভাষায় প্যারাফ্রেজিং করে লিখবা, তাহলে ফুল মার্কস পাবা। নাহলে হুদায় তুমি কষ্ট করে লিখলা সামারি, দেন রেজাল্ট দেখার পর কপালে হাত দিয়ে রেখে দিবা যে স্যার আমার সাথে কেন অন্যায়টি করলো, স্যারকে আমি কি করেছিলাম। আরে বাবা, তুমি কপি করেছো, এই কারণে তোমাকে মার্কস দেয়নি। কপি করা যাবে না, নিজে একটু ট্রাই করো বানায় লিখতে, নাহলে ফুল মার্কসটা কখনোই তুমি পাবা না, ঠিক আছে। তো সবাইকে বুঝছি সামারি কীভাবে লিখতে হবে, সবাই একটু আমাকে জানাও যে আমরা বুঝে গেছি যে সামারি কীভাবে লিখতে হবে। বুঝে থাকলে ইয়েস, না বুঝে থাকলে নো, ঠিক আছে। একটু দেখি, জানাও আমাকে সবাই বুঝেছি কিনা সামারি কীভাবে লিখতে হবে। ওকে, ইয়েস, সবাই বুঝেছি দেখতে পেরেছি। ওকে, আমার কিছু কিছু স্টুডেন্ট আবার লিখছে, ক্লাস অনেক সময় মজা নিয়ে বুঝেছিও লিখছে। ওকে ওকে, সো ইয়েস স্যার, আন্ডারস্টুড, ভেরি গুড, এক্সেলেন্ট, চমৎকার, ক্লিয়ার, পানির মতো ক্লিয়ার। আর কেউ লিখছে বালতির পানির মতো ক্লিয়ার। ওকে, চমৎকার, যাক, অ্যাটলিস্ট তো ঝিলের মতো হয় নাই, ইটস এ গুড থিং। আন্ডারস্টুড, ভেরি গুড, ইয়াশ, আমার ক্লাসের স্টুডেন্ট না? ইয়াস, শ্রাবণ ধারা, চিনতে পেরেছি। যারা ইয়াশ লিখছো আর বুঝেছি লিখছো, তারা যে আমার স্টুডেন্ট ক্লাসের, সেটা আমি বুঝে গিয়েছি। ওকে, সো ভেরি গুড, চমৎকার। ওকে, সো তারপর যদি আমরা আসি 6 নম্বরে, ম্যাচ দ্য পার্টস অফ সেন্টেন্স গিভেন ইন কলাম A, B and C। ম্যাচিং খুবই ইজি, তাই না? আমাদের জাস্ট জানতে হবে এ সাথে বি মিলে কিনা, বির সাথে সি মিলে কিনা। অনেক সময় ইজিয়ার করার জন্য আমরা দেখি যে কোন পার্টটা মিসিং আছে। এখানে যদি সাবজেক্ট দেওয়া থাকলে দেন তারপরে যদি ভার্ব আসে, আমরা খুঁজবো যে ভার্ব দিয়ে কোনটা শুরু হয়েছে। ফর এক্সাম্পল, এখানে অ্যাডজেক্টিভ দেওয়া কিন্তু নাউন দেওয়া নাই, তাহলে আমরা দেখবো যে কোন পার্টটার মধ্যে নাউন দিয়ে শুরু হয়েছে। আর তাছাড়া অর্থ মিলাইতে পারলে এটা হয়েছে, এটা খুবই সহজ একটা পার্ট, এটা আসলে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই এখানে। তারপর আমরা যদি আসি যে তোমার রিঅ্যারেঞ্জ, তাই না? রিঅ্যারেঞ্জের ক্ষেত্রে মনে রাখবা, রিঅ্যারেঞ্জ তোমার সাধারণত সবচেয়ে কমন 2 টাইপের। একটা কোনো ঘটনা, আর একটা বায়োগ্রাফি, কোনো ঘটনা বা বায়োগ্রাফি। সো রিঅ্যারেঞ্জ কীভাবে সলভ করতে হয় সেটা আমি তোমাদেরকে বলতেছি, যদিও এটা খুবই সহজ, বাট স্টিল তোমাদেরকে একটু আইডিয়া দিয়ে দিই যে আমরা রিঅ্যারেঞ্জটা কীভাবে সমাধান করে থাকি, ঠিক আছে। ওকে, রিঅ্যারেঞ্জ যদি ঘটনা হয়, বলতেছি আবার, রিঅ্যারেঞ্জ যদি ঘটনা হয় তাহলে মনে রাখতে হবে যে আমাদের ফার্স্ট অফ অল খুঁজতে হবে যে এমন কোথাও আছে কিনা এক সময় অমুক জায়গা ছিল,
বা এক সময় অমুক বেঁচে ছিল, এক সময় এক নদীর কিনারে বাস করতো সিফাত স্যার, ঠিক আছে, এরকম কিছু আছে কিনা আমাদের ফার্স্ট অফ অল খুঁজতে হবে, ঠিক আছে। তারপর ঘটনাটা আমাদের মিলাইতে হবে। ফার্স্টে যদি লিখি সিফাত স্যার এক নদীর কিনারায় বাস করতো, সিফাত স্যার মরে গেছে, সো এটা কিন্তু আসলে হচ্ছে না, তাই না? সিফাত স্যার মরছে কিভাবে, এখন কিভাবে মারা গেছে এটা তোমার রিয়েলাইজ করার জন্য পুলিশ ইনভেস্টিগেশন করতে আসছিল, তখন বুঝবা আরে পুলিশ ইনভেস্টিগেশন তো করাতে আসার আগে কিছু তো হইতে হবে, তাই না? তো কি হইতে পারে পুলিশ ইনভেস্টিগেশন করতে আসার আগে? ধরো এমন হইতে পারে তোবারক স্যার পালায়ে গেল রুম থেকে, তখন বুঝো আচ্ছা এটা মনে পুলিশ ইনভেস্টিগেশনের আগে, আচ্ছা তোবারক স্যার মনে কিছু করছে সিফাত স্যারের, তখন কি আরেকটা খুঁজে দেখবা যে তোবারক স্যার সিফাত স্যারের মাথায় মার্কার দিয়ে বাড়ি মারলো। সো এই যে পার্টটা পেয়ে গেছো, সিফাত স্যার এক জায়গায় বসবাস করতো, সিফাত স্যারের সাথে ফয়সাল স্যার বা তোবারক স্যারের ঝগড়া হলো, তারপর মার্কার দিয়ে ফয়সাল স্যার বা তোবারক স্যার সিফাত স্যারের মাথায় একটা টুকটুক করে একটা বাড়ি দিল, তারপর সিফাত স্যার মরে গেল, পুলিশ আসলো, ইনভেস্টিগেশন করলো, তাই না? এই যে একটা সিকোয়েন্স যে কোনটার পর কোনটা লজিক্যালি বসে সেটা তো তোমার বুঝতে হবে, তাই না? এই ঘটনার যে বিষয়গুলো ফার্স্টে দেখবা এক সময় বা অমুক জায়গায় এরকম কিছু, দেন তুমি ঘটনাগুলো মিলাবা, কোনটার আগে কোনটা বসার কথা, কোনটার পরে কোনটা বসার কথা। যেমন কেউ তোমাদের একটা অনেক বড় একটা প্রবলেম কি, তোমরা ভাবো কি কেউ মরে গেছে মানে মরে গেছে এটাই লাস্ট, না। এই যে দেখো সিফাত স্যার মরে গিয়েছে, তাই না? পুলিশ ইনভেস্টিগেশন করতে আসবে কি মরার আগে নাকি মরার পরে? অবশ্যই মরার পরে আসবে, তাই না? সো এখানে দেখো এই যে সিফাত স্যার মরে যাওয়ার যে ঘটনাটা, RIP রেস্ট ইন পিসের যে বিষয়টা, এটা কিন্তু শেষের লাইন কিন্তু হচ্ছে না, বিকজ এখানে যে আরো ঘটনা আছে সেটা আসলে তারপরেই হওয়া সম্ভব, আমি মরার আগে সম্ভব না, ঠিক আছে? এই বিষয়গুলো আমাদের অবশ্যই সবসময় অনেক লক্ষ্য রাখতে হবে, আদারওয়াইজ আমাদের কিন্তু ভুল হয়ে যাবে। রিঅ্যারেঞ্জ এমন একটা জায়গা যেখানে একটা জিনিস ভুল করতে গেলে আরো 2-3টা জিনিস তোমার ভুল হয়ে যায়, ঠিক আছে? সো এই জিনিসগুলো কিন্তু আমরা মিলানোর চেষ্টা করব, ঠিক আছে? ওকে, দেন আমাদের আসে হচ্ছে কোনো বায়োগ্রাফি মানে কি? যখন রিঅ্যারেঞ্জে কোনো ব্যক্তির ঘটনা দেয়, বায়োগ্রাফি মানে হচ্ছে রিঅ্যারেঞ্জে যখন কোনো ব্যক্তির ঘটনা দেয়। সো ঘটনার মধ্যে ফার্স্টে আমাদের কি হবে, কোনো ব্যক্তি কোথায়, কোনো ব্যক্তি কে, তাই না? কোনো ব্যক্তি কে, সে কোথায় জন্মগ্রহণ করেছিল বা কবে জন্মগ্রহণ করেছিল, তার বাল্যকাল কেমন ছিল, তার এডুকেশনটা কী ছিল, বা তার পরিবার ব্যাপারে যদি কোনো ইনফরমেশন থাকে সেটা আগে বসবে। তারপর কি তার এডুকেশন ক্যারিয়ারের পরে তোমার কি হতে পারে, দেন হচ্ছে তার লাইফে যদি কোনো ইম্পর্টেন্ট লাইফ ইভেন্টস থাকে, দেন হচ্ছে তার তোমার ধরো কোনো যদি তোমার যদি তার কন্ট্রিবিউশন থাকে, দেন তার অ্যাওয়ার্ডস, দেন তোমার হচ্ছে যদি সে মৃত্যুবরণ করে মৃত্যুবরণ, এবং অবশেষে গিয়ে অনেক সময় আমরা তাকে আজও স্মরণ করি এমন কোনো লাইন যদি থাকে সেটা বসবে, ঠিক আছে? এই যে এখানে আরেকটা জিনিস, সবসময় মানুষের মরা নিয়ে সব ঝামেলাটা হয়ে যায়, তাই না? মানুষ মরে গেলে ঝামেলা বাজায় দিয়ে যায়, বিষয়টা হচ্ছে এরকম। এখানেও কিন্তু মনে রাখবা যখন কোনো ব্যক্তির বায়োগ্রাফি লিখতেছো, বায়োগ্রাফি রিঅ্যারেঞ্জের টাইমও স্টুডেন্টরা সবচেয়ে বেশি ভুল করে থাকে, আমরা আজও তাকে স্মরণ করি সে এত সালে মারা গেছে, এই ভুলটা করো না। আমরা সে আগে মারা গেছে আগে, এবং তারপরে আমরা আজও তাকে স্মরণ করি, ঠিক আছে? এখানেও কিন্তু মারা যাওয়ারটা আগে হবে, স্মরণ করারটা পরে হবে, বা আমরা আজও তার প্রতি কৃতজ্ঞ এই পার্টটা পরে আসবে, ঠিক আছে? যদি থাকে, আবার সবসময় যে থাকবে এটা কিন্তু জরুরি না। ওকে, গ্রেট। সো জি ভাই বলো ভাই কি হয়েছে? বুঝতেছো? নো প্রবলেম, যারা লেট জয়েন করেছো পরে তোমার হচ্ছে বাকিটুক দেখে নিতে পারো, ঠিক আছে? টেনশন করার কোনো কারণই নেই, ঠিক আছে? ওকে, রিঅ্যারেঞ্জ আমরা বুঝে গেছি, এখন তোমাদের আরো ভয়ের জায়গা, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স ফ্রম দ্য পোয়েমস অফ ইয়োর টেক্সট বুক। এখানে আমি ছোটবেলায় যে ভুলটা করতাম ওই ভুলটা তোমাদেরকে আমি সর্বপ্রথমে হচ্ছে ধরিয়ে দিই। সেই ভুলটা কি? সেই ভুলটা হচ্ছে আমি কখনোই কেন জানি পরীক্ষার হলে গেলে এত নার্ভাস হয়ে যেতাম যে আমাকে 8টার মধ্যে যে 5টা লিখতে বলছে বা 5টার মধ্যে 3টা লিখতে বলছে, এই পার্টটা কখনো আমার চোখেই পড়তো না, হুদায় আমি 4টা-5টা লিখা ফেলতাম। পরীক্ষা থেকে বেরোর পর মনে পড়তো আয় হায় আমার এটা 3টা লিখতে বলছিল, সময় নষ্ট করলাম হুদায়। এই কাজটা করো না, ঠিক আছে? তোমাকে যে কোনো 5টা লিখতে বলবে, টোটাল কোয়েশ্চেন দেওয়া থাকবে 8টা, তোমাকে লিখতে বলা হবে 5টা, ঠিক আছে? এই 5টা তুমি তোমার মন মতো তুমি সিলেক্ট করবা, যে কোয়েশ্চেনগুলো তোমার কাছে ইজিয়ার লাগে সেটা সিলেক্ট করবা। এখন আমি তোমাদেরকে একটা জিনিস বলি, যদি এটা ফাঁকিবাজি
বাট স্টিল যারা একদমই কবিতা মনে রাখতে পারো না, আমি তো কবিতার সাজেশন বলবোই, কোন কোন কবিতাগুলো ইম্পর্টেন্ট সেটার পার্টও আসতেছে, সেটা পরে আমি বলবো। তোমরা কি করবা, একটা জিনিস জাস্ট মনে রাখতে হবে তোমার, যে তোমার যে কবিতাগুলো একদমই পারো না, একটা দুইটা কবিতা যদি হয়, সেটা তুমি চাইলে 3বার অ্যাটলিস্ট, আই রিপিট 3বার ভালো মতো পড়ে রেখে দিতে পারো। যে কবিতাগুলো ভালো পারো ওই কবিতাগুলো একটু ভালো করে মনে রেখে পড়ো, যাতে তুমি বুঝে পড়ো, ঠিক আছে? তাহলে তুমি যখন ওই যে 8টা থেকে 5টা লিখবা, বাকি 3টা স্কিপ করবা, হতে পারে ওই যে তুমি যে কবিতাটা পারো না ওইটারগুলো তুমি স্কিপ করে দিতে পারো, ঠিক আছে? এটা জাস্ট একটা চোরাই বুদ্ধি শিখাই দিলাম, বাট ফলো না করলে বেটার, ঠিক আছে? ওকে ওকে, ব্রিলিয়ান্ট না? আচ্ছা, সো এখানে এখন কবিতাগুলো আসলে আমরা 8টার মধ্যে 5টা লিখবো। এখন অনেকেই জানো না যে কবিতা কিন্তু এক কবিতার থেকে 8টা প্রশ্ন দেয় না। তোমার যতগুলো কবিতা আছে ওই সবগুলো কবিতার থেকে তোমার র্যান্ডমলি 8টা কোয়েশ্চেন দিবে। এখন র্যান্ডমলি 8টা কোয়েশ্চেন দিবে, কোনো কবিতাও কিন্তু দেওয়া থাকবে না। অনেকের কোয়েশ্চেন আছে, ভাই কবিতা কি দিয়ে দিবে? কিছু কিছু স্কুলে কবিতা দিছে, বাট শিওর থাকো তোমাদের কারো ফাইনাল পরীক্ষায় কবিতা দেওয়া থাকবে নহে, ঠিক আছে? কবিতা একদমই দেওয়া থাকবে না। কবিতা যেটা একদমই দেওয়া থাকবে না, আমাদের মূলত কি থাকবে, আমাদের ডিরেক্টলি কোয়েশ্চেনগুলো থাকবে। সো আমাদের যখন কবিতাগুলো পড়বো তখন আমাদের ভালো করে বুঝতে হবে যে আসলে প্রশ্নগুলা কি ধরনের হতে পারে, প্রশ্নগুলা কেমন আসতে পারে, তাই না? আমি তোমাদেরকে একটু বলি প্রশ্নগুলা কি কি টাইপের আসতে পারে। যখন তুমি কবিতাটি পড়বা তখন প্রশ্নগুলা কি কি টাইপের হতে পারে, ঠিক আছে? ফার্স্ট অফ অল আমাদের প্রশ্ন খুবই সহজ, যেগুলো ডিরেক্টলি প্রশ্ন করে। যেমন ম্যারির মা বা ম্যারির আম্মু ম্যারিকে কেন স্যান্ডস অফ ডিতে যেতে বলেছিল? এটার আনসার খুবই সহজ, টু কল দি ক্যাটল হোম, তাই না? এই টাইপের, যে আসলে কেন এটা করতে বলেছিল, এই টাইপের বা ডিরেক্ট প্রশ্ন। ফর এক্সাম্পল, বই খুললে আমরা কই হারিয়ে যাই? বই খুললে আমরা হচ্ছে বইয়ের একটি কাল্পনিক জগতে অন্য এক দুনিয়াতে হারিয়ে যাই। মানে একদম ডিরেক্টলি প্রশ্ন করে, এরকম সহজ সহজ প্রশ্ন আসতে পারে। সো তোমার প্রতিটা লাইনের তোমার আসলে ভালো করে বুঝতে হবে, কোনো কেউ যদি কিছু করে থাকে বা কেউ যদি কাউকে কিছু বলে থাকে, সে কি করেছে, সে কি বলেছে, গল্পের মতো এটা মনে রাখতে হবে, ঠিক আছে? আবারও বলতেছি, প্রথম ধরনের কোয়েশ্চেন হচ্ছে ডিরেক্ট কোয়েশ্চেন। তোমাকে ডিরেক্ট জিজ্ঞেস করবে অমুক অমুককে কি বলেছিল, অমুক কি করেছিল, কেন ব্যথা পেয়েছিল, কেন কষ্ট পেয়েছিল, ডিরেক্ট প্রশ্ন করবে, যেই কারণে তোমার গল্পের মতো কবিতাটাকে মনে রাখতে হবে, ঠিক আছে? এটা গেল একটা টাইপের কোয়েশ্চেন। আরেকটা টাইপের কোয়েশ্চেন হচ্ছে ডিরেক্টলি তোমার হচ্ছে একদম মূল ভাব জানতে চাও, যে টু মাদার্স রিমেম্বার্ড এর দ্বারা কবি আসলে আমাদেরকে কাছে কি বার্তা বা কি তোমার মেসেজটা পৌঁছাতে চেয়েছে, যে এটার মূল ভাবটা কি ছিল, সে কি বুঝাতে চেয়েছিল। এই টাইপের কোয়েশ্চেন থাকবে, যেটার জন্য তোমার অবশ্যই পুরা কবিতার অর্থটা ভালো মতো বুঝতে হবে, মূল ভাবটা খুবই ভালো করে বোঝা থাকতে হবে, জানা থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু তোমরা সেটা পারবা না, ঠিক আছে? এটা গেল 2 নাম্বার টাইপের কোয়েশ্চেন, ঠিক আছে? 2 নাম্বার মানে হচ্ছে কপি মাল না, আবার 2 নাম্বার মানে হচ্ছে টাইপ 2, ঠিক আছে? আবার ঠিক আছে, আবার কিন্তু মানে কপি যে সেটা বুঝাচ্ছি না। সো এখন আমি আসি টাইপ 3 নাম্বার কোয়েশ্চেন। টাইপ 3 নাম্বার কোয়েশ্চেনটা কিছুটা এই টাইপের হয়, যে অমুক লাইনের দ্বারা বা অমুক ওয়ার্ডের দ্বারা, এই লাইনটার দ্বারা বা এই শব্দটার দ্বারা কবি কবিতায় কি বুঝাইতে চাইছে, কবি কবিতায় কি বুঝাইতে চাইছে। মানে অনেক সময় থাকে না যে আসলে অনেক জায়গায় মেটাফোর ইউজ হয়, সিমিলি ইউজ হয়, যে এইটা আসলে এই শব্দটা রূপক একটা শব্দ বা রূপক কথা, যেটার মাধ্যমে আসলে এটার দ্বারা এটা বুঝায় নাই, অন্য কিছু কবি বুঝাইতে চেয়েছে। এরকম কঠিন কিছু প্রশ্ন আসতে পারে যে কবি এই লাইনটাতে এই শব্দের দ্বারা কি বুঝাইতে চেয়েছে, বা এই লাইনটার দ্বারা কবি কি বুঝাইতে চেয়েছে, ঠিক আছে? এই টাইপের জিনিস কিন্তু হতে পারে, এই টাইপের প্রশ্ন কিন্তু খুব কমনলি আসে। এটা গেল টাইপ নাম্বার 3, মানে আরো খারাপ কপি না, এরকম আমার ভাইব না। সো এখন আসি আমাদের টাইপ নাম্বার 4-এ। টাইপ নাম্বার 4টা কি হইতে পারে? টাইপ নাম্বার 4টা হইতে পারে যে ওভারঅল তোমাকে বলতে পারে যে এই জিনিসটা কিসের প্রতিমা হিসেবে ব্যবহৃত হয়, বা এই জিনিসটা, বা তোমার ধরো যে অনেক সময় ব্যবহার, ফর এক্সাম্পল কি শিখতে পারলাম আমরা কবিতাটার থেকে, বা কবিতা আমাদেরকে কি শিখাইলো, এই টাইপের প্রশ্ন তোমাকে করা হতে পারে, যে এই কবিতার দ্বারা
কবিতা থেকে আমরা কি শিখতে পারলাম বা কি জ্ঞানটা অর্জন করতে পারলাম, এখান থেকে আমরা কি লাইফ লেসন নিতে পারি, এই টাইপের প্রশ্ন কিন্তু আসতে পারে। সো এই 4 ধরনের প্রশ্ন আমাদের মোটামুটি আসতে পারে, যেগুলো হচ্ছে আমাদের আনসারিং ফ্রম পোয়েমসে থাকে। যেমন দেখো, হোয়াট ডাজ দ্য ক্যারাভান রিপ্রেজেন্ট ইন দ্য পোয়েম টাইম ইউ ওল্ড জিপসি ম্যান। ক্যারাভান বলতে, কাফেলা বলতে এখানে টাইম ইউ ওল্ড জিপসি মানে কি বোঝায়, একটা ওয়ার্ডের কথা জিজ্ঞেস করছে, এই কবিতার মধ্যে এই ওয়ার্ডটা কি বুঝাইছে, তাই না, এই টাইপের, তাই না। সো তারপর আরো কি হইতে পারে দেখো, যে তোমার হোয়াট ডু দ্য বোটম্যান স্টিল হিয়ার ইন দ্য পোয়েম স্যান্ডস অফ ডি। স্যান্ডস অফ ডির মধ্যে তোমার বোটম্যান যারা, মাঝি যারা, ওরা আজও কি শুনতে পায়, ম্যারির ভয়েস, ম্যারির ডাক, তাই না, এরকম। কিন্তু দেখো আমি যেই 4টা টাইপ বলছি, ঘুরে ফিরে দেখবে 4টা টাইপের মধ্যে থেকে প্রশ্নগুলো আসবে। সো যখনই তুমি কবিতাটা পড়বা, চেষ্টা করবা যে এই 4টা টাইপের মধ্যে থেকেই তুমি কবিতাটা তোমার হচ্ছে আনসারগুলা বুঝে বের করে নেওয়ার, ঠিক আছে। এখন কোন কোন কবিতাগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেটাকে আমি বলবো না, বলবো কি বলবো না, আনসার করো তো। তোমরা আনসার করতে করতে আমি বলে দিই যে যেই কবিতাগুলা পরীক্ষার জন্য সবচাইতে বেশি ইম্পর্টেন্ট, ওই সবগুলাই আমি তোমাদেরকে বলে দিব, ঠিক আছে। স্টিল কে কে চাও কমেন্টসে জানিয়ে দাও। এখন আমরা চলে যাই হচ্ছে কোনটাতে, এখন আমরা চলে যাই হচ্ছে আনসারিং ফ্রম স্টোরিজ। অনেকেই ভাবতে পারো আনসারিং ফ্রম স্টোরিজ মানে হচ্ছে কমপ্লিটিং স্টোরিজের যে গল্পগুলো ওগুলোর থেকেই প্রশ্ন করবে, কিন্তু আসলে ভাইয়া না। এখন পর্যন্ত আমি যতগুলা তোমার কোয়েশ্চেন অ্যানালাইসিস করছি ক্লাস 9-এর, ওই সবগুলা কোয়েশ্চেনের মধ্যে খুবই খুবই অল্প পরিমাণের, খুবই আমার মাথায় যেরকম চুল কমে যাচ্ছে ঠিক তেমনই তোমার এরকম অল্প পরিমাণের তোমার হচ্ছে আমি কোয়েশ্চেন পাইছি, যে কোয়েশ্চেনগুলো হয়তো কমপ্লিটিং স্টোরিজের স্টোরিগুলো থেকে আসছে। মোস্ট অফ দ্য স্টোরিজ আসছে টেক্সট বুক থেকে, তোমাদের ইংলিশ ফর টুডে বইটার থেকে, সিন প্যাসেজগুলোর থেকে। এবং সবচেয়ে বেশি প্রশ্ন আসছে কোন ইউনিটটার থেকে বলতে পারো? তোমরা আমাকে বলো তো, তোমরা তো পরীক্ষা দিচ্ছ তাই না। সবচেয়ে বেশি প্রশ্ন আসছে একটা ইউনিট থেকে, সেই ইউনিটটা কোনটা তোমরা আমাকে একটু বলো দেখি, লেটস সি কোন ইউনিট থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে, তোমরাই আমাকে বলো। আমি কিন্তু তোমার সবার কমেন্টই পড়তেছি, বুঝছো। তোমার ভাই মনে যে তোমরা এমনি লিখে যাচ্ছ, ভাই মনে পড়তেছে না। তোমরা খেয়াল করছে কিনা জানি না, আমি কিন্তু বেশিরভাগ টাইমে স্ক্রিনের দিকে তাকানো, ক্যামেরার দিকে না, তাই না। তাহলে সবার কমেন্ট আমি দেখতেছি। ইয়েস, ইউনিট 11, ভেরি গুড। তোমাদেরকে এটারও আমি সাজেশন দিয়ে দিব, একটু হিন্ট দিয়ে দিই। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ইউনিট 11-এর যে আমাদের কি রোজামন্ডের গল্পটি, রোজামন্ডের 3টা পার্ট, দ্য পার্পল জারের 3টা পার্ট, তারপর কি অ্যান্টোনিও বুজানিওর যে গল্পটা তোমার, সেটা কি আ পাউন্ড অফ ফ্লেশ, দ্য ট্রায়াল, দ্য 3 ক্যাসকেডস, এই গল্পটা খুব ইম্পর্টেন্ট। তার পাশাপাশি ইউনিট 1-এর মিস্টার মতি, সেটা অনেক ইম্পর্টেন্ট, এবং ইউনিট 13-এর দ্য স্টোরি অফ অ্যান আওয়ারটাও খুবই ইম্পর্টেন্ট। এই যে টোটাল ইউনিট 11-এর যে গল্পগুলো বললাম, ইউনিট 1-এর যেটা বললাম এবং ইউনিট 13-এর যেটা বললাম, এই সবগুলোই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তার বাইরের থেকে যে আসবে না শাহজাহান এরকম না, তার বাইরের থেকেও আসতে পারে, বাট সবচেয়ে বেশি এগুলোর থেকে আসে, ঠিক আছে। ওকে, সো গল্প থেকে আনসার করা খুবই সহজ, একদম ডিরেক্টলি। তুমি যদি গল্প বুঝে যাও, গল্প জানা থাকে, জাস্ট আব্বু আম্মু বা দাদা দাদু নানা নানু রাতে তোমাদেরকে গল্প বলতে হবে, ওরকম গল্পের মতো এগুলো মনে রাখবা, ইজিলি আনসার করতে পারবা, খুবই সহজ, ঠিক আছে। ওকে, তারপর আমরা ফাইনালি এসে পড়েছি আমাদের পার্ট বি, রাইটিং পার্টে। যেই রাইটিং পার্টের মধ্যে আমাদের ইংলিশ ফার্স্ট পেপারে কি থাকবে, ইংলিশ ফার্স্ট পেপার হচ্ছে আমাদের থাকবে কমপ্লিট দ্য স্টোরি, তাই না। এবং কমপ্লিটিং স্টোরির মধ্যে টাইটেল দিতে হয়, অনেকে মিস করে ফেলো। কমপ্লিটিং স্টোরিতে কিন্তু তোমার স্টোরিটার একটা টাইটেল দিতে হবে, ঠিক আছে। স্টোরিটার নাম কি হবে সেটা তোমার দিতে হবে, এটা মনে করে একটু দিয়ে দিও, অনেকে এটা মিস করে ফেলো, যে কারণে মার্কস কাটা যায়, ঠিক আছে। এবং তুমি হচ্ছে স্টোরি যেটা দেওয়া থাকে, তুমি হচ্ছে যদি একদম যে হুবহু মিলতে হবে জরুরি না, কনসেপ্টটা যদি মিলাতে পারো তাহলেই কিন্তু হয়ে যায়, তাই না। তারপরে আমাদের কি আসতেছে তোমার, তারপরে আমাদের আসে ডায়ালগ। ডায়ালগের ক্ষেত্রে হচ্ছে তোমার একটা ফ্রেন্ড আর একটা ফ্রেন্ডের সাথে কথা হতে পারে, বা কোনো সিনিয়র কারোর সাথে জুনিয়র কারোর কথা হতে পারে, তাই না। অনেক ধরনের ডায়ালগ হয়। ডায়ালগটা খুবই সহজ, কিন্তু অবশ্যই
হাই হ্যালো দিয়ে শুরু করো, হুট করে কাজের কথা শুরু করে দিও না। গুড মর্নিং বা হ্যালো, হাউ আর ইউ, আই এম ফাইন, হোয়াট অ্যাবাউট ইউ, এভাবে শুরু করো। এবং শেষে গিয়েও কিন্তু অবশ্যই থ্যাংক ইউ অথবা গুড বাই, হ্যাভ এ নাইস ডে, সুন্দর করে বিদায় নিও। শুরুটা সুন্দর করো, বিদায়টাও সুন্দরভাবে নিও। হুট করে কাজের কথায় চলে গেলা, হুট করে বিদায় নাই নিয়ে চলে গেলা, এই কাজটা আবার করো না। এই কাজটা তুমি রিয়েল লাইফে করলেও তোমার কেউ সাহায্য করবে না, ঠিক আছে? ফার্স্টে যাবা, একটু সুন্দর করে কথা বলবা, তোমার কাজটা আদায় করে নিবা, তোমার স্বার্থটা আদায় করে নিবা, তারপর তুমি স্বার্থ আদায় করার পরে আবার একটু সুন্দর করে ধন্যবাদ জানায় যায়। হুদাই তোমার ধন্যবাদ না যায় না, দৌড় মাইরা দিও না স্বার্থ আদায় হয়ে গেলে, ঠিক আছে? আই নো আমরা সবাই অনেক সেলফিশ, বাট একটু ভদ্রতা করতে হয়। সো এই জিনিসটা ডায়লগের ক্ষেত্রে আমাদের অবশ্যই মনে রাখতে হবে। তাছাড়া আমার বানানো ডায়লগের 4টা টেমপ্লেট আছে, আমি দেখি তোমাদের গ্রুপে দিয়ে দিব না, ঠিক আছে? যে ওই যাদের কাছে বইটা আছে, ওই বইটার মধ্যে তো পেয়ে গেছে, ইয়েস ইয়েস। সো আমি চাইলে হচ্ছে ওখান থেকে ছবি তুলে তোমাদেরকে, বই থেকে ছবি তুলে আমি তোমাদেরকে দিয়ে দিব না। আচ্ছা, সো আমরা বুঝে গেছি এটা কি। তাছাড়া কিন্তু আমাদের সেট 2 এবং সেট 3 আছে উইথ আনসার্স। এই সাজেশনগুলো কিভাবে ডাউনলোড করতে হয় সেটা আমি দেখিয়ে দিব। এখানে 3টা তোমার বোর্ড কোয়েশ্চেনের মতো হচ্ছে, বা তোমাদের ফাইনাল এক্সাম্পল স্ট্যান্ডার্ডের কোয়েশ্চেন উইথ আনসার্স আছে। এই স্যাম্পল কোয়েশ্চেন আনসারগুলি তোমরা কিভাবে ডাউনলোড করবে সেটা আমি বলে দিব। এখন যাই তোমাদের আরও চাহিদার একটি জায়গা, যেটা হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপার, তাই না? ইংলিশ সেকেন্ড পেপারে গ্রামার পার্টগুলোর জন্য আমি তোমাদেরকে গাইডলাইন দিয়ে দিব এখন, যে গ্রামার পার্টগুলো আসলে আমরা কিভাবে সমাধান করতে পারি বা কিভাবে আমরা গ্রামার পার্টগুলো সলভ করতে পারি। আমি তোমাদেরকে আবার একটু বলতেছি, এখন যেহেতু আমরা গ্রামার পার্টে এসে পড়ছি, গ্রামার পার্টটাতে কিন্তু অনেকেরই অনেক ভয় কাজ করে। যাদের ফ্রেন্ডরা এখনো জয়েন করেনি, আবার বলতেছি লাস্ট টাইমের মতো ওদেরকে মেনশন দিয়ে দাও, এসে পড়তে বলো। এটা খুবই ইম্পর্টেন্ট, তোমাদের সবার কাজে দিবে। অবশ্যই ফ্রেন্ডদেরকে মেনশন দাও। আর যাদের সব ফ্রেন্ডরা এসে পড়ছে, তাদের কার গ্রামার পার্টের কোন টপিকটা কঠিন লাগে সেটা একটু কমেন্টসে লিখে দাও, আমি একটু দেখি যে সবচেয়ে বেশি প্রবলেম ফেস করো তোমরা কে কোন পার্টটাতে, ঠিক আছে? ওই পার্টটা আমরা দেখে নিই। আর যারা যারা এখনো তোমরা শেয়ার দাও নাই, এক্ষুনি শেয়ার দিয়ে দাও। বিকজ তোমরা যারা যারা অলরেডি এখন ক্লাসটা করছো, ক্লাসটা বুঝতেছো কতটা ইম্পর্টেন্ট, অ্যান্ড সামনে আরও ইম্পর্টেন্ট জিনিসপত্র আসতে যাচ্ছে। এই সব কিছু তো তুমি ডাউনলোড করে তো রাখতে পারবে না, আনফর্চুনেটলি ফেসবুক থেকে ডাউনলোড করা যায় না, তুমি পরে গিয়ে এটা খুঁজে পাবা না। এই কারণে প্রোফাইলে শেয়ার করে রাখো, যাতে তুমি যখন দরকার পড়ে তখন তুমি তোমার প্রোফাইল থেকে দেখে নিতে পারো, ঠিক আছে? এক্ষুনি শেয়ার করে রেখে দাও, ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, ওকে? কি রে বাবা, সবাই দেখে রাইট ফর্ম ভার্বস লিখতেছে, 1-2 জন গ্যাপ ফিলিং লিখতেছে, আর কিছু কিছু কানেক্টর লিখতেছে। আর কোনটা সমস্যা নেই তোমাদের? ওকে, বেশিরভাগ আমি দেখতে পাচ্ছি রাইট ফর্ম ভার্বস, কানেক্টরস উইথ ক্লুজ। আর কারো কারো চেঞ্জিং সেন্টেন্স, কিন্তু আমি শিওর যে চেঞ্জিং সেন্টেন্সের সবগুলো না। চেঞ্জিং সেন্টেন্সে কোনটা পারানোর একটু বলে দাও তো। ইয়েস, ভেরি গুড, ভেরি গুড, চমৎকার। ওকে, সো আমরা এখন শুরু করে দেই আমাদের দ্বিতীয় পত্র। একটা স্যাম্পল কোশ্চেন দেখব, এবং এই স্যাম্পল কোশ্চেন থেকে আমরা দেখব যে কিভাবে এই স্যাম্পল কোশ্চেনগুলো সলভ করতে হয় এবং কোনটার জন্য তোমার আসলে কিভাবে প্রিপারেশন নিতে হবে, ঠিক আছে? 1 নম্বরে আমাদের আছে fill in the blanks with the words from the box. fill in the blanks আমাদের উইথ ক্লুজ, যেটাকে আমরা সহজ কথা বলে থাকি, যেখানে আমাদের বক্সের মধ্যে আনসার দেওয়া থাকবে। হোয়াট ইউ নিড টু ডু ইজ, তোমার জাস্ট বক্স থেকে সিলেক্ট করতে হবে, দেন ইউ হ্যাভ টু পুট ইট ইন দ্য রাইট ব্ল্যাঙ্ক, ঠিক আছে? সো তোমার বক্স থেকে সঠিক আনসারটি তুমি সিলেক্ট করবা, তারপর তোমার যে টেক্সটটা দেওয়া থাকবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের জন্য, সেটার মধ্যে তুমি বসিয়ে দিবা। এখন একটা জিনিস বলে দিই, তোমাদের ক্লাস 9 এবং 10-এর জন্য বক্সে যে জিনিসগুলো দেওয়া থাকে সেটা কিন্তু বেশিরভাগই কোনো পরিবর্তন হয় না। 1-2টা জিনিস একটু পরিবর্তন হতে পারে, বাট বেশিরভাগই অপরিবর্তিত থাকে। এখন অনেকে বলে যে এটার ভাইয়া কোনো রুল নাই, তোমাকে অনেক টিচার এসে হয়তো বলতে পারে এটার একদমই রুল নেই, বাট এটা একদম পুরোপুরি সঠিক কথা না। এটার রুল আছে, বাট এটার রুল হচ্ছে গ্রামারের সকল রুল। এটার মানে কি বলে বুঝাই, তোমার এখানে স্পেসিফিক এই চ্যাপ্টারের জন্য কোনো রুল নাই, কিন্তু
তোমার এই চ্যাপ্টারটা ভালো করে সলভ করার জন্য তোমার সাফিক্স প্রিফিক্স ভালো করে পারতে হবে, রাইট ফর্ম অফ ভার্বস ভালো করে পারতে হবে, প্রিপোজিশন ভালো করে পারতে হবে, টেন্সের নলেজ থাকতে হবে এবং পার্টস অফ স্পিচও ভালো করে বুঝতে হবে। পার্টস অফ স্পিচটা কেন? পার্টস অফ স্পিচটা এই জন্য যে নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, অ্যাডজেক্টিভের পর নাউন বসে, সাবজেক্টের পরে গিয়ে ভার্ব বসে, অ্যাডভার্ব অনেক সময় শেষে বসে, অ্যাডভার্ব অনেক সময় শুরুতে বসে। এই নলেজটা তোমার থাকতে হবে। তাহলে তুমি হচ্ছে 5টা চ্যাপ্টারের নলেজ তোমার মোটামুটি থাকলে দেন তুমি খুবই সহজে এই চ্যাপ্টারটি সমাধান করতে পারবা। আর আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ভোক্যাবুলারি নলেজ থাকতে হবে। তুমি যদি শব্দ নাই বুঝো, তুমি শব্দ না বুঝলে কিভাবে তুমি হচ্ছে বুঝবা যে তোমার কাছে কি চাচ্ছে। একটু শব্দের ভান্ডারটা তোমার হচ্ছে একটু স্ট্রং থাকতে হবে, আদারওয়াইজ তুমি বুঝবাই না যে আসলে তোমার কাছে কি চাওয়া হচ্ছে। ঠিক আছে, এটা একটা ইস্যু। ওকে, সো এভাবে হচ্ছে আমরা সলভ করব। তোমার জাস্ট কি মনে রাখতে হবে, ফর এক্সাম্পল তুমি একটা লাইন পড়তেছো, যে লাইনটা পড়তে পড়তে তুমি দেখলা যে আসলে এখানে কি বাকি, এখানে সব কিছুই আছে, অ্যাডভার্ব নেই, ওখানে অ্যাডভার্ব বসবে। ঠিক আছে, এবং তাছাড়া হচ্ছে কি করবা, তাছাড়া হচ্ছে তুমি ধরলা যে সব কিছুই আছে, অ্যাডজেক্টিভ আছে, নাউন আছে, তখন কি বসতে পারে, একটা আর্টিকেল বসতে পারে, তাই না? এই টাইপের। বা একটা তোমার নাউন দেওয়া আছে, ওই নাউনের আগে একটা কি বসতে পারে, প্রিপোজিশন বসতে পারে। এই টাইপের তোমার জাস্ট জানা থাকতে হবে কোথায় কি বসে, কখন কোনটা ব্যবহার করবা। তারপর আমরা যদি যাই, এখানে হচ্ছে মেক 5 সেন্টেন্সেস। এটা খুবই ইজি, এটা আসলে দেখানোর কিছু নেই। এখানে আমাদের একটা সাবজেক্ট দেওয়া থাকে এবং সেটার সাথে ভার্ব মিলাইতে হয়। ভার্বটা মিলানোর জন্য খেয়াল করবা যে এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে নাকি ফার্স্ট পারসন নাকি সেকেন্ড পারসন আছে, সিঙ্গুলার আছে নাকি প্লুরাল আছে, সেটা অনুযায়ী এখানে ভার্বটা মিলতেছে কিনা। দেন এটার সাথে এই পার্টটা তুমি মিলিয়ে হচ্ছে একটা সম্পূর্ণ সঠিক অর্থের একটি তুমি সেন্টেন্স ক্রিয়েট করার চেষ্টা করো। এটা খুবই সহজ, দেখানোর মতো আসলে কিছু নেই। ওকে, তারপর আসি রাইট ফর্ম অফ ভার্বস। রাইট ফর্ম অফ ভার্বসের তোমাদের একটু আগে সবচেয়ে বেশি তোমরা বলছো ভাইয়া রাইট ফর্ম অফ ভার্বস পারি না। এখন আমি তোমাদেরকে রাইট ফর্ম অফ ভার্বসের সাজেশন দিব। ইয়েস, গ্রামারের সাজেশন চাও না? তোমাদেরকে আমি গ্রামারের, যারা গ্রামার পারো না একদমই, তাদের জন্য আমি বলে দিচ্ছি কোন রুলগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোন কোন চ্যাপ্টারের জন্য। ঠিক আছে, সো যারা চলে গেছে বা যারা এখনো জয়েন করে নেই, দেয়ার লস। যারা আসো তারা এখন সাজেশন পাওয়া গ্রামারের। এখন রাইট ফর্ম ভার্বসের জন্য আমি বলি কোন কোন রুলগুলা সবচাইতে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, প্রথমে তোমাদেরকে একটা আমি হ্যাক শিখিয়ে দিই। এই হ্যাক্সটা কি? এই হ্যাক্সটা হচ্ছে তুমি একটা প্যাসেজ পড়বা, প্যাসেজটা পড়েই ফার্স্টে তোমার আইডেন্টিফাই করতে হবে যে এই প্যাসেজটা কোনো বিষয় নিয়ে নাকি কোনো ঘটনা নিয়ে, কোনো বিষয় নিয়ে নাকি কোনো ঘটনা নিয়ে। ঠিক আছে, কোনো বিষয় হইলে কি হবে, ঘটনা হইলে কি হবে সেটা বলতেছি। তার আগে তুমি দেখো আইডেন্টিফাই কিভাবে করবা। মোস্ট অফ দ্য স্টুডেন্টস অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের বেশিরভাগ ছাত্রছাত্রী। এখন দেখো আমাদের দেশের বেশিরভাগ ছাত্রছাত্রী যখন বলতেছে, এটা অবভিয়াসলি কোনো কারো ঘটনা না, এটা অবশ্যই কোনো একটা বিষয় নেই। এটা কেন তোমাদেরকে আইডেন্টিফাই করতে বলছি? বিকজ যদি কোনো ঘটনা নিয়ে কোনো প্যাসেজ হয়, তুমি যদি একদমই ভাইয়া, তুমি যদি একদমই একটা রুলও না পারো, তুমি যদি একদমই একটা রুলও না পারো, তুমি চোখে হাত দিয়া না, চোখে হাত দিলে তো তুমি ভার্ব দেখতে পারবে না, একটু এক আঙ্গুল খোলা রেখে তুমি জাস্ট সব জায়গায় চোখ বন্ধ করে ভিটু 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 মানে পাস্ট ফর্ম যদি লিখা যাও, আমি তোমাকে গ্যারেন্টি দিতে পারি তুমি যদি শুধু পাস্ট ফর্ম লিখা গেল, তোমার অ্যাটলিস্ট 50 থেকে 70% আনসার কারেক্ট হবে শুধুমাত্র ভার্বের পাস্ট ফর্ম লিখলে। কখন? যদি তুমি দেখো প্যাসেজটা কোনো ঘটনা। আর এটার মতো প্যাসেজটা যদি কোনো বিষয় নিয়ে হয়, তুমি আবার এক আঙ্গুল খোলা রেখে এভাবে না দেখে শুধুমাত্র V1 মানে V1 লিখবা না, আবার ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখা যাও যদি, তাহলেও তুমি দেখবা তোমার অ্যাটলিস্ট তোমার 50 to 60-70% আনসার কারেক্ট হয়ে গেছে শুধুমাত্র ভার্বের প্রেজেন্ট ফর্ম লেখাতে। কিন্তু হ্যাঁ, ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখতে গেলে একটু খেয়াল রেখো সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নাকি, সেই ক্ষেত্রে প্রেজেন্ট ফর্মের সাথে কিন্তু আমাদের এস বা ইএস যুক্ত করতে হয়, এটা একটু মনে রাখতে হবে। দেখছো, কোনো রুল ছাড়া জাস্ট প্যাসেজটা ঘটনা নাকি বিষয়, এটা যদি তুমি বুঝে যাও
তাহলে কিন্তু তোমার কি হয়ে যাচ্ছে, অ্যাটলিস্ট তোমার 50% আনসার কারেক্ট হয়ে যাচ্ছে এতটুকু জানা থাকলে। এখন আসি তোমার আরো কয়েকটা তোমার ইম্পর্টেন্ট রুলের মধ্যে, যারা একটু বেশি মার্কস পাইতে চাও, মানে গ্যারান্টিড। সো এটা তো বুঝে গেছো, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে এস বাই এস যুক্ত, এই রুলটা ইম্পর্টেন্ট। গুড। আরেকটা খুবই ইম্পর্টেন্ট রুল হচ্ছে প্রিপোজিশনের রুল। টু ব্যতীত সকল প্রিপোজিশন, যেমন ইন, অন, অ্যাট, বিসাইড, এগেইনস্ট, টু ব্যতীত সকল প্রিপোজিশনের ক্ষেত্রে আমাদের ভার্বটা ভার্ব প্লাস আইএনজি বসবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। ঠিক আছে, এই রুলটা খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। তারপরে আরেকটা ইম্পর্টেন্ট রুল যদি পড়ি, মডেলসের রুলটা, মানে কি, মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, নিড, মাস্ট, ডিয়ার। মডেলস যদি থাকে, মডেলসের পরে ভার্বটা অপরিবর্তিত থাকে, সেটা পরিবর্তন করার আর কোনো প্রয়োজন নেই, যা আছে তা বসা দিবা ভার্বের বেস ফর্ম, যেটাকে তোমরা V1 হিসাবে চিনো আর কি, বাট এটা অ্যাকচুয়ালি ভার্বের বেস ফর্ম, যা আছে তা ধাপাস করে বসা দিবা। ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট রুল। দেন ইম্পর্টেন্ট রুল হচ্ছে প্যাসিভের রুলটা। যদি তুমি বুঝে যাও এটা একটা প্যাসিভ সেন্টেন্স, যেমন তোমার লিখলো আমাদের বাবা মা মান্য করা উচিত, তার আমাদের বাবা মা তো আমাদের মান্য করা উচিত না, পড়লেই বুঝতেছো আসলে বাবা মাকে আমাদের মান্য করা উচিত, আমরা মান্য করব। তার মানে কি, সাবজেক্টের জায়গায় অবজেক্ট বসছে, প্যাসিভে আছে। প্যাসিভ হলে কি হয়, টেন্স অনুযায়ী অ্যাম, ইজ, আর বা ওয়াজ, ওয়্যার বসে এবং তারপরে পাস্ট পার্টিসিপল ভার্ব বসে। আর যদি মডেল দেওয়া থাকে প্যাসিভ সেন্টেন্সে, তখন তো অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার নিয়ে মাথা ঘামানোর কিছু নেই, জাস্ট বিইবি প্লাস পাস্ট পার্টিসিপল ভার্ব হয়ে গেল। এই রুলটা ইম্পর্টেন্ট, আমাদের প্যাসিভের রুলটা। তার পাশাপাশি আরেকটা ইম্পর্টেন্ট রুল হচ্ছে আমাদের, যখন তুমি দেখবা একই বাক্যের মধ্যে তোমার একই বাক্যাংশের মধ্যে একাধিক ভার্ব আছে, একই বাক্যাংশের মধ্যে একাধিক ভার্ব আছে, যেমন তোমার হি লাভস ইটিং, দেখো লাভসও কিন্তু একটা ভার্ব, ইটিংও একটা ভার্ব। সেখানেও মনে রাখবা একটা সাবজেক্টের সাথে একাধিক ভার্ব থাকলে তখন যেই ভার্বটা দেওয়া থাকে না, মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক থাকে, ওই ভার্বটা 80% ক্ষেত্রে ভার্ব প্লাস আইএনজি হয়। শুধুমাত্র উদ্দেশ্য বুঝাইলে 2+V1 হতে পারে, তাছাড়া অনেক সময় অবস্থান বা অ্যাডজেক্টিভ বুঝাইতে চাইলেও আমাদের V3 হতে পারে। বাট কনফিউশনে থাকলে ভার্ব প্লাস আইএনজি বসিয়ে দিবা, তাহলেই হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো মাত্র এই 4টা রুল তুমি যদি মনে রাখো, তাহলে তোমার অ্যাটলিস্ট অ্যারাউন্ড 80 to 90% আনসার কারেক্ট হবে, অথবা তোমার কপাল ভালো থাকলে তোমার 100% আনসারও হয়ে যেতে পারে, শুধুমাত্র এই কয়টা রুল তুমি যদি একটু ভালো করে মনে রাখো। বাই দ্য ওয়ে, আরেকটা মজার ট্রিক শিখিয়ে দিই। অনেক সময় তুমি দেখবে কোনো প্যাসেজে রাইট ফর্ম ভার্বসের একদম শেষে লেখা থাকে যে উই ফলো দি রুলস, মানে আমরা রুলটা মেনে চলি। মনে রাখবা, যারা এই কোয়েশ্চেনগুলো বানায় তারা ধরেই নিছে আমরাও ভালো না, বাঙালিরাও ভালো না, সরকারও ভালো না। তার মানে যখনই দেখবে আমরা ভালো কিছু করতেছি লেখা আছে, অবশ্যই সেখানে একটা শুড বসায় দিও, যে উই শুড ফলো দ্য রুলস, আমাদের উচিত ভালো কাজ করা। ঠিক আছে, এটা মনে রেখো। ওকে, সো রাইট ফর্ম ভার্বসের টিপস অ্যান্ড ট্রিক্স তো দিয়েই দিলাম। এখন আমরা আসি হচ্ছে চেঞ্জিং সেন্টেন্সেস। চেঞ্জিং সেন্টেন্সেসের মধ্যে তোমরা সবচাইতে বেশি ভয় পাওয়া হচ্ছে সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড যারা একদমই মনে রাখতে পারো না, তাদেরকে আমি কয়েকটা রুল বলে দিই, যে রুলগুলো সবচাইতে কমন। আমি কমপ্লেক্স সেন্টেন্সের পয়েন্ট অফ ভিউ থেকে বলতেছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। কমপ্লেক্স সেন্টেন্সে যেখানে সো দ্যাট থাকে একটা রুল আছে না, যেটা সিম্পলে টু বা ইন অর্ডার টু বসে, ওই কমপ্লেক্সের সো দ্যাটের রুলটা খুবই ইম্পর্টেন্ট, ওইটা খুবই কমন। দেন আরেকটা ইম্পর্টেন্ট রুল হচ্ছে, যেটা পরীক্ষায় আসে, দো বা অলদোর রুলটা, যেটা সিম্পল সেন্টেন্সে গিয়ে কি হয়ে যায়, ইন স্পাইট অফ বা ডিসপাইট। আরেকটা ইম্পর্টেন্ট রুল হচ্ছে আমাদের ইফ বা আনলেসের রুল, যদি বা যদি না, যেখানে সিম্পলে ইফ হইলে বাই প্লাস প্রেজেন্ট পার্টিসিপল বসে, আর যদি ইফ নট বা আনলেস হয় সেখানে উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি বসে। এই রুলটা খুবই ইম্পর্টেন্ট। এবং আরেকটা ইম্পর্টেন্ট রুল হচ্ছে সিন্স অ্যাজ এ রুলটা, সিন্স অ্যাজ ওয়েন এর রুলটা ইম্পর্টেন্ট। আর আরেকটা অবশ্যই এটাও আসেই রিলেটিভ প্রোনাউনের রুলটা, যেটা খুবই সহজ। যেমন ইট ইজ মাই সিস্টার হু গট A+, সেটা আমরা সিম্পলে কি করি, ইট ইজটাকে উঠায় ফেলি,
হুটাকে উঠায় ফেলে, রয়ে গেল কি মাই সিস্টার গট এ প্লাস। এই যে রিলেটিভ প্রোনাউনের যে রুলটা, এটাও খুব ইম্পর্টেন্ট। এই 5টা রুল তুমি একটু মনে রাখো। এই 5টা রুল মনে রাখলে তোমার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডেও গ্যারান্টিড তোমার কমন পড়বে, ঠিক আছে? ওকে, সো তোমাদেরকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের সাজেশন দিয়ে দিলাম, রাইট ফর্ম ভার্বসের সাজেশন দিয়ে দিলাম। নো ওয়ারিজ, আরও আসতেছে, আরও সাজেশন পাবা, ঠিক আছে? তারপর আসি আমাদের ট্যাগ কোশ্চেনে। ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে আমরা কি করি? ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে আমরা সবাই অনেক ভালো পারি। ঝামেলাটা কই হয়? ঝামেলাটা হয় হাতে গোনা 4-5 ধরনের প্রশ্নতে। ঝামেলাটা হয়ে যায় আমাদের হাতে গোনা 4-5 ধরনের প্রশ্নতে ঝামেলাটা হয়, তাছাড়া আর কোনো ঝামেলাই থাকে না। তাছাড়া তোমাদের সিয়াম ভাই যেটা বললে ইজি পিজি লেমন স্কুইজি, ওরকম, তাই না? ইয়েস। সো আমাদের কোথায় আমরা প্রবলেমগুলো করি, তুমি লক্ষ্য রাখবা যে এরকম নো যুক্ত কোনো শব্দ বাক্যের মধ্যে আছে কিনা। নো যুক্ত কোনো শব্দ অথবা সেলডম, রেয়ারলি, হার্ডলি এই টাইপের কোনো শব্দ বাক্যের মধ্যে আছে কিনা। এই ধরনের কোনো শব্দ বাক্যে থাকা মানেই ট্যাগটা হবে পজিটিভ। ট্যাগের মধ্যে তখন নেগেটিভ বা এন্টি বসবে না, ঠিক আছে? আরেকটা হচ্ছে, তোমরা অনেক কনফিউজ হয়ে যাও, দ্য মাদার রোজ ইন হার, দ্য ফাদার রোজ ইন হিম। এই জাতীয় প্রশ্ন থাকলে তোমরা বুঝে পাও না যে আমি কি এটা ইট দিব নাকি শি দিব নাকি হি দিব। মনে রাখবা দ্য মাদার রোজ ইন হার, এটার মানে বুঝে তার মধ্যে তোমার যে মার যে গুণটা, মাতৃত্বটা, সেটা জেগে উঠেছে। এটা কিন্তু একটা গুণ। সো দ্য মাদার রোজ ইন হার, দ্য ফাদার রোজ ইন হিম, দ্য ব্রাদার রোজ ইন হিম, এই জাতীয় সকল ট্যাগ কোশ্চেনের প্রোনাউন হবে ইট। এই জাতীয় সকল ট্যাগ কোশ্চেনের প্রোনাউন কি হবে? আর রিপিট, ইট হবে, ঠিক আছে? ওই যে ভূত ইট আছে না, ওই ইটটা, ঠিক আছে? আবার ইট দিয়ে যে মাথা ফাটা দেয় সেই ইটটা না। ওকে, তারপর আরেকটা আসি আমরা লেটার রুল, ঠিক আছে? বা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের রুল। এটা একটা ট্রিক। যখনই দেখবা কোনো ভার্ব দিয়ে কোনো বাক্য শুরু হয়েছে, তুমি জাস্ট আবার চোখে হাত রাখবা, একটা আঙুল খুলবা, খুলে উইল ইউ বসায় দিবা। কি বসায় দিবা? উইল ইউ। শুধুমাত্র যদি লেট আস বা লেটস থাকে সেই ক্ষেত্রে লিখবা শ্যাল উই। লেটাস বা লেটস থাকলে শ্যাল উই। বাকি সব ইম্পারেটিভ সেন্টেন্স মানে যেগুলো ভার্ব দিয়ে শুরু হয় সেগুলোর ক্ষেত্রে উইল ইউ, ঠিক আছে? বুঝে গেছি আমরা এতটুক। দেন আমরা আসি আরেকটা জিনিসে, সেটা হচ্ছে যখনই দেখবা যে এক্সক্লেমেটরি ওয়ার্ড আছে, সেটা তোমরা হচ্ছে খুঁজে পাও না যে ভাইয়া আয় হায় কোথায় কি লিখবো, বুঝতেছি না, সাবজেক্ট কই, ভার্ব কই। এক্সক্লেমেটরি সেন্টেন্সের সাবজেক্ট প্লাস ভার্ব থাকে একদম লাস্টে, ওখান থেকে তুমি সাবজেক্ট ভার্বটা নিয়ে লিখলেই হয়ে যাবে, ঠিক আছে? আরেকটা হচ্ছে আমাদের এভরিওয়ান, এভরিবডি, সামওয়ান, সামবডি, এনিওয়ান, এনিবডি, এই জাতীয় সাবজেক্ট যদি থাকে তখন মনে রাখবা তোমার ডোন্ট দে বা ডু দে বসাবো। এখানে প্রোনাউনটা আমাদের দে বসবে, অলওয়েজ প্রোনাউনটা আমাদের কি বসবে? দে বসবে, ঠিক আছে? এটা মনে রাখবা। আরেকটা জায়গায় তোমরা যে ভুল করে থাকো সেটা হচ্ছে দেয়ার দিয়ে কোনো সেন্টেন্স যদি শুরু হয়, দেয়ার ওয়ার 5 বার্ডস, তখন তুমি প্রোনাউনটাও ট্যাগ কোশ্চেনে দেয়ারই বসবা, ঠিক আছে? ওয়ারেন্ট দেয়ার এই টাইপের, ঠিক আছে? তখন তুমি প্রোনাউনটা কি ব্যবহার করবা? দেয়ার বসাবা, ঠিক আছে? এবং অনেক সময় আমরা জানি যে প্রাণীর ক্ষেত্রে ইট বসে, যেমন একটা পাখির ক্ষেত্রে ইট বসে, কিন্তু যদি দ্য বার্ডস হয় মানে অনেকগুলো পাখি, তখন কিন্তু ইট বসাতে পারবা না, তখন কিন্তু তোমার দে বসাতে হবে। অ্যান্ড লাস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যখন কোনো উইশ থাকে, গুড মর্নিং, থ্যাংক ইউ, হ্যাপি বার্থডে, এটা নিয়ে তো তোমরা অনেকেই কনফিউশনে থাকো, তাই না? এই ক্ষেত্রে মনে রাখবা আনসার হবে ডোন্ট আই। কি হবে? ডোন্ট আই, ঠিক আছে? কি হবে? ডোন্ট আই। ওকে, সো আই হোপ তোমরা সবাই ট্যাগ কোশ্চেনের যেগুলো নিয়ে সবচেয়ে সমস্যায় পড়ো সেই সবগুলো তোমাদেরকে ক্লিয়ার করে দিয়েছে, ঠিক আছে? ট্যাগ কোশ্চেন সবাই ক্লিয়ারলি বুঝছো কিনা, অথবা এই পর্যন্ত সবাই ক্লিয়ারলি বুঝছো কিনা একটু আমাকে কমেন্টসে জানিয়ে দাও। বুঝে থাকলে ইয়েস, না বুঝে থাকলে নো, একটু আমাকে কমেন্টসে জানিয়ে দাও, ঠিক আছে? ওকে ওকে, তোমরা জানাতে থাকো, দেন হচ্ছে আমি এখানে দেখতেছি। ইয়েস, গুড গুড, ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার। অফ, একদম আর্মি আর্মি ভাইব পাচ্ছি একটা সবাই। অনেকে নিচ্ছি ইয়াস স্যার, বুঝেছি স্যার, বুঝেছি, ক্লিয়ার স্যার। ওকে, চমৎকার, আজকে আগুন হবে, আগুন। গ্রেট।
আজকে আমার ভালো লাগতেছে তোমরা সবাই যে ক্লাসের প্রতি এত ইন্টারেস্টেড। ইউজুয়ালি কিন্তু যে কোনো ক্লাসে শুরুতে অনেক স্টুডেন্ট থাকে, পরে গিয়ে কমে যায়। বাট তোমরা সবাই এত লক্ষ্মী, এত চমৎকার, তোমরা একে একে করে একজনের পর একজন ক্লাসে খালি জয়েন করতেছে, আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, যে ক্লাসে স্টুডেন্টের সংখ্যা খালি বাড়তেছে সময়ের সাথে। গ্রেট গ্রেট। পানি পানি। ওকে, সো সাফিক্স প্রিফিক্সের ক্ষেত্রে আমরা কিভাবে সলভ করব? সাফিক্স প্রিফিক্সে আমি তোমাদেরকে বলে দিই, তোমার জানতে হবে ফার্স্ট অফ অল যে তুমি যে সাফিক্স বা প্রিফিক্সটা করতেছো, এখানে কি তোমার নাউন বানাইতে হবে, অ্যাডজেক্টিভ বানাইতে হবে, ভার্ব বানাইতে হবে, নাকি অ্যাডভার্ব বানাইতে হবে? আর কোনো কিছু বানাইতে হয় না। ঠিক আছে, নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। ঠিক আছে, ওকে। এখন নাউন বানানোর জন্য তোমার বুঝতে হবে যে এটা যদি নাউন বানাতে হয়, সবচেয়ে কমন নাউন বানানোর কয়েকটা সাফিক্স কি হতে পারে। তোমার ধরো যে TION, NESS, HWD, তাই না? তারপর ING, ER, OR, তাই না? এগুলো কিন্তু খুবই কমন নাউন বানানোর জন্য। এরকম নাউন বানানোর বেশ কিছু কমন হচ্ছে আমাদের সাফিক্স আছে। 5-7টা সাফিক্স জানা থাকলে হয়ে যায় নাউন কিভাবে বানাইতে হয়। আমি তো বলেই দিলাম, তারপর লাগলে রেকর্ড থেকে আবার শুনে নিও। অ্যান্ড যাদের কাছে 10 মিনিট স্কুলের বইটা আছে তারা বইয়ের মধ্যে ওখান থেকে দেখে নিতে পারবা। তোমাদের যাদের নাই লাগলে বইলে আমি ছবি তুলে গ্রুপে দিয়ে দিব না। ঠিক আছে, অ্যাডজেক্টিভের জন্য খুবই কমন সাফিক্স কোনগুলা? তোমার ধরো যে OUS, যেমন ডেঞ্জারাস, FUL, ফুল, তাই না, বিউটিফুল। তারপর হচ্ছে তোমার ধরো যে এই টাইপের কিন্তু ING দিয়েও তোমার হচ্ছে অ্যাডজেক্টিভ বানানো যায়, ED দিয়ে অ্যাডজেক্টিভ বানানো যায়, তাই না? সো এরকম তোমার কিন্তু অ্যাডজেক্টিভ বানানোরও 5-7টা খুবই কমন সাফিক্স আছে, যেগুলো জানা থাকলে মোটামুটি কাজ হয়ে যায়। ঠিক আছে, তারপর আসি আমরা ভার্বে। ভার্ব বানানোর জন্য সাধারণত আমরা EN যুক্ত করি, বা ভার্ব খুব বেশি বানাইতে হয় না, ভার্ব আর অ্যাডভার্ব খুব বেশি বানাইতে হয় না। সবচেয়ে বেশি ফোকাস করে আমি তোমাদেরকে বলে দিই, হ্যালো মিনু, সবচেয়ে বেশি আমি তোমাদেরকে বলে দিই যে কি কি বানাতে হবে, নাউন বা অ্যাডজেক্টিভ, এই দুইটাতে সবচেয়ে বেশি ফোকাস করবা। ভার্ব খুবই কম বানাতে হয়, অ্যাডভার্বও খুবই কম বানাতে হয়, কিন্তু অ্যাডভার্বটা খুবই সহজ। অ্যাডভার্ব সাধারণত তোমার যেটা বানাতে হয় সেটা লাস্টে হচ্ছে LY অ্যাড করে দিলে হয়ে যায়। ইয়েস অরোরা, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। সো তোমার লাস্টে হচ্ছে তোমার LY যুক্ত করে দিলেই কিন্তু হয়ে যায়। ঠিক আছে, ওকে। সো আমাদের সাফিক্স প্রিফিক্সে সবচেয়ে বেশি ফোকাস করবা নাউন কনস্ট্রাকশন অ্যান্ড অ্যাডজেক্টিভ কনস্ট্রাকশন। অ্যাডভার্বতে LY দিলেই হয়ে যায়, এবং ভার্বটা খুব একটা কমন না, খুবই রিয়ারলি আসে। তার পাশাপাশি প্রিফিক্স তাহলে কি ইউজ করবো ভাইয়া? প্রিফিক্সের ক্ষেত্রে সবচাইতে কমন হচ্ছে তোমার নেগেটিভ প্রিফিক্স, যেগুলা লিগাল, ইলিগাল, তারপর কি চিফ, মিসচিফ, আন্ডারস্টুড, মিসআন্ডারস্টুড। সো তোমার জাস্ট জানা থাকতে হবে যে আসলে নেগেটিভে কোন জায়গায় MIS বসে, কোন জায়গায় IL বসে, কোন জায়গায় IR বসে, কোন জায়গায় UN বসে। এইটা একটু জানা থাকলে, যেটা খুবই সহজ, তোমরা অলরেডি জানো। সাফিক্স প্রিফিক্স তোমরা সবচেয়ে বেশি ভুল করো ভয় পেয়ে। ওই যে একটা কথা আছে না, বনের বাঘে খায় না মনের বাঘে খায়। তোমরা যদি ঠান্ডা মাথায় একটু সাফিক্স প্রিফিক্স নিয়ে বসো, দেন খুবই সহজে তুমি সাফিক্স প্রিফিক্সটা সলভ করে ফেলতে পারবা। কিন্তু আরেকটা জিনিসও তোমাদেরকে বলে দেই যে সাফিক্স প্রিফিক্সের ক্ষেত্রে তোমরা বিগত তোমার বছরের কারণ কোনো বড় সিনিয়র ভাইয়া আপুর থেকে যদি টেস্ট পেপার নিয়ে বিগত ধরো হচ্ছে 2020 তো পরীক্ষা হয় নাই, মানে 2018 পর্যন্ত যে কয়বার বোর্ড আছে, ওই কয়টা বোর্ডের সাফিক্স প্রিফিক্সের যে ওয়ার্ডগুলো যদি একটু একবার 5বার করে রিডিং দিয়ে যেতে পারো ভাইয়া, তোমার মাথায় ওয়ার্ডগুলো সেট হয়ে যাবে। তখন তোমার সাফিক্স প্রিফিক্স নিয়ে তোমার এত রুলও মনে রাখার প্রয়োজন পড়বে না। এই কাজটা করতে পারো, অনেক কাজে দেবে। ঠিক আছে, ওকে। তারপর আসে হচ্ছে fill in the blanks with suitable prepositions. ওকে, fill in the blank এর ক্ষেত্রে আমি তোমাদের কিছু কনফিউশন দূর করে দিই। আচ্ছা, একটা খুবই কমন একটা প্রিপোজিশন বলে, যেটা হচ্ছে অফ। অফ কিন্তু খুবই কমন একটি প্রিপোজিশন। তোমার তোমার সবার পরীক্ষায় একটা না একটা জায়গায় অফ তোমার লিখতে হবে। ঠিক আছে, অফটা সম্পর্ক বোঝায়, অমুকের সাথে অমুকের সম্পর্ক, এই টাইপের। ঠিক আছে, অথবা এটার সাথে এটা সম্পর্কিত, মানে একটা যে আরেকটার সাথে কানেক্টেড, এটা বোঝায়। দ্য প্লেয়ার্স অফ বাংলাদেশ আর হ্যাপি। দ্য প্লেয়ার্স বাংলাদেশ। এখন বাংলাদেশের প্লেয়ার বলতে আমি কি বুঝাবো? দ্য প্লেয়ার্স অফ বাংলাদেশ। সাম অফ দ্য গার্লস হ্যাভ লেফট।
সাম অফ দ্য গার্লস, এখানে দেখো সাম অফ দ্য গার্লস, এখানে অফ বসতেছে মেয়েদের মধ্যে কিছু মেয়ে, এটা বোঝানোর জন্য এই টাইপের, ঠিক আছে। অফটা খুবই কমন, যেটা হচ্ছে আগের শব্দের সাথে পরের শব্দের সম্পর্ক বোঝায়, যেটার জন্য আমরা অফ ব্যবহার করে থাকি। তাছাড়া টাইম প্রিপোজিশনগুলো খুব ইম্পর্টেন্ট, যে ইন, অন, অ্যাট কখন বসে, তারপর হচ্ছে তোমার প্লেস প্রিপোজিশনগুলোর ক্ষেত্রে ইন, অন, অ্যাটগুলো কখন বসতেছে, এটা আমরা জেনে রাখবো। এবং তার পাশাপাশি দ্য সার্কেল অফ প্রিপোজিশন আছে না, এটা তুমি আমারও ভিডিও পাবা, আয়মান ভাইয়েরও ভিডিও পাবা, অনেকেরই ভিডিও পাবা। দ্য সার্কেল অফ প্রিপোজিশনটা ভালো করে এটা একবার দেখো। এবং দুইটা যেটা ট্রায়াঙ্গেল অফ প্রিপোজিশন, একটা হচ্ছে ফর টাইম, একটা হচ্ছে ফর প্লেস, খুবই সহজ, আঁকাঝুঁকা। এই তিনটা ড্রয়িং একটু ভালোভাবে দেখে নিও প্রিপোজিশনের, এটা অনেক কাজে দিবে। এখন তোমাদেরকে কিছু কনফিউজিং প্রিপোজিশন যদি আমি বলি তাহলে তোমাদের সহজ হবে, সেটা হচ্ছে অ্যামং আর বিটুইন। অ্যামং আর বিটুইনের মধ্যে মনে রাখবা, অ্যামং দুইয়ের অধিকের ক্ষেত্রে অ্যামং বসে, এবং দুইয়ের মধ্যে বুঝাইলে বিটুইন বসে। থ্রু আর অ্যাক্রস, থ্রু আর অ্যাক্রস মানে হচ্ছে কোনো আবদ্ধ জায়গার ভেতর দিয়ে গেলে থ্রু, আর কোনো ওপেন স্পেসের উপর দিয়ে গেলে হচ্ছে অ্যাক্রস। মানে তোমার সামনে একটা পাইপ আছে, তুমি ড্রেনের পাইপের ভিতর দিয়ে গেলে থ্রু, আর ড্রেনের পাইপের উপর দিয়ে দৌড়ায় গেলে হচ্ছে অ্যাক্রস, এই টাইপের, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের অন, ওভার, অ্যাবভ। অন হচ্ছে স্পর্শকাতর অবস্থায় থাকলে অন, স্পর্শ না থাকলে উপরে স্থির থাকলে অ্যাবভ, আর চলমান থাকলে সুপারম্যানের মতো তখন হচ্ছে ওভার, ঠিক আছে। আর একটা হচ্ছে টু আর টুয়ার্ডস। টুয়ার্ডস বোঝায় কোনো দিকে, আর টু বোঝায় নির্দিষ্ট কোনো স্থান, ঠিক আছে। সো এগুলো ছিল কিছু কমন তোমার হচ্ছে কনফিউজিং প্রিপোজিশন, যেটা আমি তোমাদেরকে বলে দিলাম। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমাদের ক্লাস 9-10-এ খুবই কম আসে, একটা দুইটা আসতে পারে, খুব বেশি আসে না, বাট এইচএসসিতে ভয়ঙ্কর রূপে আসে, ঠিক আছে। আচ্ছা, সো এখন তারপর আমরা এসে পড়েছি হচ্ছে কানেক্টরসে। কানেক্টরসের জন্য আমি তোমাদেরকে সাজেশন দিয়ে দিচ্ছি। কানেক্টরসের মধ্যে সবচাইতে কমন কানেক্টরস কোনগুলো? তোমরা কয়েকজন আমাকে বলেছিল যে ভাইয়া কানেক্টরস নিয়ে আমার অনেক কনফিউশন কাজ করে, একটু কানেক্টরসটা আমাদেরকে সাজেশন দিয়ে দাও। কানেক্টরসে আমি বলতেছি কোন 5টা কানেক্টর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। একটা হচ্ছে তোমার মোর ওভার, বিসাইড, ফার্দার মোর, অ্যান্ড অলসো। যখন তোমার এক জাতীয় বাক্য বসে, ভালো বলতেছে, তারপর আরো অতিরিক্ত তথ্য দিবে, যেটা ওই রূপেরই, ভালো বললে ভালো, খারাপ বললে খারাপ। এক জাতীয় তথ্য, অতিরিক্ত তথ্যের জন্য আমরা এগুলো ব্যবহার করি। নাম্বার 2, বিপরীতরূপী তথ্য যখন দেওয়া হয়, ভালো বলতেছিল হুট করে খারাপ বলতেছে, অথবা খারাপ বলতেছিল হুট করে ভালো বলতেছে, একটা হইলে আরেকটা হওয়ার কথা না, কিন্তু এটা হয়ে গেছে, তখন আমরা কি ব্যবহার করব? অন দি আদার হ্যান্ড, নেভারদিলেস, বাট, হাউএভার, এগুলা গেল 2 নাম্বার। নাম্বার 3 হচ্ছে আমাদের যখন উদাহরণমূলক বাক্য দেওয়া হয়, কোনো জায়গায় কোনো কিছু উদাহরণ দেওয়া হয়, তখন ফর এক্সাম্পল বা ফর ইনস্ট্যান্স, এটা খুবই কমন। নাম্বার 4, যখন ফলাফল দেওয়া হয়, সাধারণত যে কোনো প্যাসেজেরই লাস্টের যেটা হয়, কোনো সব আগের কারণের পরে ফলাফল দেওয়া হয়, তখন অ্যাজ এ রেজাল্ট, দাস, দেয়ারফর, সো, এগুলা ব্যবহার করা হয়। এই 4টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। নাম্বার 5 হচ্ছে তোমার যখন তোমার সিকোয়েন্স বলা হয়, যে একটার পর একটা ঘটছে, বা কোনো লিস্টিং, এটা 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 লাগবে, বা এটার পর এটা হয়েছে, ওটার পর এটা হয়েছে, তখন আমরা ব্যবহার করি অ্যাট ফার্স্ট, ফার্স্টলি, সেকেন্ড, দেন, আফটার দ্যাট, অন দি আদার হ্যান্ড, এগুলো আমরা ব্যবহার করে থাকি, ঠিক আছে। এবং আর যদি তোমার 3টা ইম্পর্টেন্ট অ্যাডিশনাল 3টা, এই 5টার পরে যদি আরও টাইম থাকে, অ্যাডিশনাল 3টা ইম্পর্টেন্ট যদি আমি বলি, একটা হচ্ছে আমাদের তোমার ধরো হু উইচ দ্যাট রিলেটিভ প্রোনাউনটা মনে রাখবা, দেন দো অলদরটা মনে রাখবা, এবং ফাইনালি সিন্স অ্যাজ ওয়েনেরটা মনে রাখবে, ঠিক আছে। এই কয়টা তোমার প্রিপোজিশন মনে থাকলে তোমার প্রিপোজিশন নিয়ে আর কোনো প্রকার সমস্যা থাকবে না, ঠিক আছে। ওকে, তারপর যদি আসে আমাদের ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাংচুয়েশন। ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাংচুয়েশনের ক্ষেত্রে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে তোমার কি করতে হবে, যে তোমার ক্যাপিটালাইজেশন পাংচুয়েশনের সবচেয়ে বড় ভুলটা হয় তোমাদের কে কারে বলতেছে এটা না বুঝার কারণে, ঠিক আছে। জাস্ট তুমি খেয়াল করে দেখবা যে কোন বাক্যটা কার দ্বারা বলা সম্ভব, তখন তুমি কি করবা, তখন আইডেন্টিফাই করলে
দ্য ক্রিপি সাইন ইনভার্টেড কমা দিয়ে শেষ করে দিবা, তাহলেই হবে। অ্যান্ড সহজভাবে দেখলে তুমি দেখবে কি, দেখো দ্য টিচার সেড টু দ্য বয়, তার মানে কি এর আগের বাক্যটা টিচার ছেলেকে বলছে, তার মানে কি এখানে আইদার কোনো কমা হবে বা প্রশ্নবোধক চিহ্ন হবে এবং দুইটা ইনভার্টেড কমার ভেতরে থাকবে, ঠিক আছে। তারপর দেখো আই এম সরি স্যার সেড দ্য স্টুডেন্ট, তার মানে কি এখানে একটা কমা বসবে, এটা স্টুডেন্ট বলছে আগের কথাটি, তখন ওইটাও কিন্তু ইনভার্টেড কমার ভিতরে চলে যাবে। তোমার দেখতে হবে কে কাকে বলছে, এরকম কিছু লেখা আছে কিনা। এরকম কিছু লেখা থাকলে তো খুবই সহজ, তুমি বুঝেই যাচ্ছ কতটুকু বলছে। অনেক সময় লেখা থাকে না, তখন তোমার বুঝতে হবে যে একই ব্যক্তি তো দুইটা প্রশ্ন করার কথা না, একজন প্রশ্ন করছে একজন উত্তর দিচ্ছে, একজন বলছে মাইনা চলো আরেকজন বলছে হ্যাঁ মাইনা চলবো। এরকম অনেক সময় পরে পরে তোমার বুঝে ইনভার্টেড কমা দিতে হবে। অ্যান্ড মনে রাখবা ইনভার্টেড কমার ভিতরে সবাই সর্বপ্রথম যে ভুলটা করে, প্রথম অক্ষরটা ছোট হাতের লিখে, ইনভার্টেড কমার ভিতরে প্রথম অক্ষরটা সবসময় হবে বড় হাতে, ঠিক আছে। ওকে, সো আমরা এগুলো বুঝে গেছি কোনটা কিভাবে করব না করব। এখন তোমাদেরকে চলো দেখায় যে আসলে আমাদের এই যে সাজেশনগুলো দিলাম, এই সাজেশনগুলা, এই স্যাম্পল কোশ্চেনগুলো তোমরা কোথায় পাবা এবং তোমরা ডাউনলোড কিভাবে দিবা। তোমাদেরকে কিন্তু সাজেশন দেওয়া বাকি আছে, তোমাদেরকে আজকের ক্লাসের লাস্ট 5 মিনিট সাজেশন দিব। এখন তোমাদেরকে দেখায় এই স্যাম্পল কোশ্চেনগুলো তোমরা কিভাবে ডাউনলোড দিবা এবং তোমাদের জন্য আরও কিছু ইন্টারেস্টিং বিষয় আছে, সেগুলো আমি দেখাবো। আজান দিচ্ছে, আমরা 1 মিনিটের নীরবতা পালন করি, আজানটা শেষ হলে আবার ক্লাসটি আমরা শুরু করতেছি, ঠিক আছে। ওকে, জাস্ট একটা নামাজের আজান শেষ হওয়ার ওয়েট করতেছি, তারপর আমরা কিন্তু শুরু করে দেব। ওকে,
সো এখন আমি তোমাদেরকে দেখাই একটু আগে যে স্যাম্পল কোশ্চেনগুলো দিয়েছি যেগুলো তোমাদের বোর্ডে আসতে পারে, এগুলো কিন্তু সাজেশন থেকেই বানানো। ওই স্যাম্পল কোশ্চেনগুলো তোমাদের কোথা থেকে ডাউনলোড করবে বা কীভাবে ডাউনলোড করবে তোমাদেরকে দেখিয়ে দিই। ফার্স্ট অফ অল ধরো তুমি যাবা হচ্ছে তোমার ক্রোমে বা ব্রাউজারে গিয়ে তুমি চলে যাবা হচ্ছে 10 মিনিট স্কুলে লিখবা যে www.10minuteschool.com অথবা শুধুমাত্র 10minuteschool.com লিখলেই তুমি এরকম একটি ওয়েবসাইটের পেজ পেয়ে যাবা, ইন্টারফেস পেয়ে যাবা। তারপর দেখো এখানে 6 থেকে 12 লেখা আছে না, ক্লাস 6 টু ক্লাস 12, এটাতে ক্লিক করবা। এটাতে ক্লিক করার পর তোমরা যেহেতু নবম শ্রেণী, তোমরা এখানে নবম শ্রেণীতে একটা ক্লিক করবা। নবম শ্রেণীতে ক্লিক করার সাথে সাথে তুমি যদি নিচের দিকে যাও, তোমার দেখো এখানে তোমরা দেখবা একটা কোর্স আছে। এই কোর্সে তোমরা, কিন্তু এটা একদম ফ্রি কোর্স তোমাদের জন্য, তোমরা এই কোর্সে ভর্তি হয়ে যেও সবাই। এটার জন্য কোনো পেমেন্টের দরকার নেই, কোনো কিছু দরকার নেই। এটা কি নবম শ্রেণী বার্ষিক পরীক্ষা প্রস্তুতি ফ্রি কোর্স, এটা একদম ফ্রি। দেখো বাকি সবগুলো কিন্তু পেইড, এটা ফ্রি। তুমি জাস্ট এটাতে ক্লিক করবা, ঠিক আছে? ওকে, নিচের থেকেই যাই। সো ধরো তুমি ওইটাতে ক্লিক করবা। এই যে তোমার ক্লিক করার পরে হচ্ছে তোমার এরকম একটি পেজ আসবে, ঠিক আছে? তোমার ক্লিক করার পরে তোমার হচ্ছে লগ ইন করবা তোমার আইডি দিয়ে। লগ ইন করার পরে হচ্ছে এরকম একটি পেজ আসবে, তোমার নাম্বার দিবা, জাস্ট তোমার নাম্বার দিবা। দেন নাম্বার দেওয়ার পর তুমি একটা পাসওয়ার্ড দিবা। সাইন ইন করার পরে তুমি ধরো এরকম একটি পেয়ে যাবা ফ্রি কোর্সে। ফ্রি কোর্সের মধ্যে তুমি যদি দেখো যে বার্ষিক পরীক্ষা প্রস্তুতির যত ক্লাস আছে বিগত আর্কাইভ ক্লাস, এইটাতে ক্লিক করলে তুমি সব ক্লাসগুলো পেয়ে যাচ্ছ এবং বার্ষিক পরীক্ষা প্রস্তুতির ফ্রি ক্লাসগুলো দেখতে পাচ্ছ, প্রস্তুতি হ্যাক্স পেয়ে যাচ্ছ এবং বার্ষিক পরীক্ষার প্রস্তুতির যত গাইডলাইন দরকার সব কিন্তু তুমি এখানে একদম ফ্রিতে পেয়ে যাচ্ছ। এবং তারই মাঝখানে থাকতেছে এই যে সাজেশন। এই সাজেশনগুলোতে ঢুকবা। ঢুকার পরে ধরো তোমার কি লাগবে, ইংলিশ ফার্স্ট পেপার লাগবে অথবা ধরো ইংলিশ সেকেন্ড পেপার লাগবে, ক্লিক করলা। ইংলিশ সেকেন্ড পেপার লাগবে, ক্লিক করলা। দেন এখানে যে ডাউনলোড অপশন আছে না ভাইয়া, এখানে জাস্ট ডাউনলোড অপশনে ক্লিক করবা এবং সেটা তোমার কি সেভ দিবা, ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে? সো তোমার এখানে কিন্তু ম্যাথ স্ট্যাথ সবগুলো ফ্রিতে পেয়ে যাচ্ছ, সবগুলো সাজেশন তুমি পেয়ে যাবা। তুমি জাস্ট যখন যেটা লাগবে ফার্স্ট পেপারে ক্লিক করলে ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার লাগলে সেকেন্ড পেপার, জেনারেল ম্যাথস লাগলে জেনারেল ম্যাথস, ক্লিক করে জাস্ট তুমি ডাউনলোড বাটনে ক্লিক করলে কিন্তু সেটা কমপ্লিটলি ডাউনলোড হয়ে যাবে। এভাবে তুমি চাইলেই এটা ডাউনলোড করে ফেলতে পারো, ঠিক আছে? ওকে, সো এটা ছিল আমাদের কি ডাউনলোডটা কিভাবে করতে হবে, ঠিক আছে? এখন ধরো আমি যদি যাই এখানে, ডাউনলোড করা কি সবাই বুঝতে পেরেছি? সবাই ক্লিয়ার? গ্রেট। তারপরে যারা যারা আমাদের অনলাইন ক্লাসে ভর্তি হতে চাও, অনলাইন কোর্সে আগামী বছরের জন্য প্রি বুকিং দিয়ে দিতে চাও, তারা এরকম যখনই তুমি ক্লাস 9-এ ঢুকবা, এরকম দেখবা হাতের নিচে একটা আছে যে দেখো অনলাইন ব্যাচ 2026 6 to 10 প্রি বুক অফার। তুমি প্রি বুকে যদি ক্লিক করো এরকম একটি তোমার পেজ আসবে, যেখানে তুমি দেখো তুমি এখান থেকে কিন্তু জাস্ট এই জায়গায় ক্লিক করে প্রি বুক করে ফেলতে পারবে। অ্যান্ড যারা যারা প্রি বুকিং করে ফেলবা আগামী বছরের জন্য, শুধুমাত্র তারাই স্পেশাল কিছু গিফট পাবা। 10 মিনিট স্কুলের ব্যাগ পাবা, খুবই সুন্দর ব্যাগটা। আয়মান ভাইয়ার এআই সুপার বইটা পাবা, একদম পিডিএফ না, হার্ড কপি প্রিন্ট পাবা আয়মান ভাইয়ের নতুন বইটা। ক্যালেন্ডার পাচ্ছ, 10 মিনিট স্কুলের টি শার্ট পাচ্ছ, জ্যামিতি বক্স পাচ্ছ এবং তোমার বিভিন্ন শর্টকাট নোট পেয়ে যাচ্ছ আমাদের 10 মিনিট স্কুলের। এই সব কিছু পেয়ে যাবা যারা হচ্ছে প্রি বুকিং করবা শুধুমাত্র তাদের জন্য। সো প্রি বুকিং করতে চাইলে কিভাবে, আবারও বলি 6 to 12-এর ওখানে ঢুকবা, নিচে একটা অপশন দেখবা প্রি বুকিং অপশন, ওইটাতে ক্লিক করলে এই পেজটা তোমার এসে পড়বে। এখান থেকে তোমরা প্রি বুকিং করে এই সকল গিফট তোমরা পেয়ে যেতে পারো। ওকে, আচ্ছা। সো এখন যদি আমরা আসি প্রি বুকিং, আমরা সব কিছুই বুঝলাম। এখন সব কিছু বুঝার পরে তোমাদের সবচাইতে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা কি, তাই না? টাইম ম্যানেজমেন্ট। পরীক্ষার আগে প্রস্তুতি কিভাবে নিব, সবাই একটু মনোযোগ দিয়ে শুনি। আমি আর 5 মিনিট পরে তোমাদেরকে সাজেশন দিয়ে দিব, সব 5 মিনিট পরে সাজেশন দিয়ে দিব, কেউ আমরা আর না যাই। আমি তোমাদের বলে দিই 7:40-এর মধ্যে তোমাদের সবাইকে আমি ছেড়ে দিব, কিন্তু সবাই একটু ওয়েট করো, লাস্টে সাজেশন আসতেছে। এখন দেখো ভাই, বার্ষিক পরীক্ষার জন্য একটা ভুল আমরা সবাই করি কি জানো? আমরা আইদার ভয় পেয়ে পড়িই না অথবা আমরা অতিরিক্ত পড়তে থাকি। টু মাচ অফ এনিথিং ইজ নট গুড ফর হেলথ।
অর এনিথিং। কোনো কিছুই অতিরিক্ত ভালো না। টু মাচ অফ এনিথিং ইজ নট গুড। অতিরিক্ত কোনো কিছু কখনো ভালো ফল নিয়ে আসে না, এটা মনে রাখতে হবে। পরীক্ষার আগে একটা রুল ফলো করতে পারো, দ্য 888 ফর্মুলা। কি ফর্মুলা? দ্য 888 ফর্মুলা, ঠিক আছে? তোমাদেরকে দেখিয়ে দিই। 8 8 8, দ্য 888 ফর্মুলা। দ্য 888 ফর্মুলা বলতে আমরা কি বুঝি? তোমার 8 আওয়ার্স অফ 8 ঘন্টা তোমার কি লাগবে, এই 8 ঘন্টা কি লাগবে, এই 8 ঘন্টা তোমার কি লাগবে যদি তুমি আসলেই ভালো করে পরীক্ষা ভালো করতে চাও। ফার্স্ট অফ অল 8 ঘন্টা তোমার লাগবে হচ্ছে স্লিপ, 8 আওয়ার্স অফ স্লিপ। 8 ঘন্টা অবশ্যই ঘুমাইতে হবে। তুমি যদি প্রপারলি রেস্ট না নাও তোমার ব্রেইন কাজ করবে না। তুমি অনেকক্ষণ ধরে কম্পিউটার চালাইলে কম্পিউটার গরম হয়ে যায় না, হ্যাং করে না? সিমিলারলি মোবাইল অনেকক্ষণ ধরে গেমস খেলতেছে, হ্যাং করতেছে। মানুষের ব্রেইনও কিন্তু একটা কম্পিউটার বা মোবাইলের মতো। তুমি অতিরিক্ত যদি প্রেশার দাও, সেটাকে যদি রেস্ট না দাও, সেটা কখনোই ভালো করে পারফর্ম করতে পারবে না। সো অবশ্যই 8 ঘন্টা তোমার ঘুমাতে হবে যদি তুমি পরীক্ষায় ভালো করতে চাও। তারপর আমরা আসি আর কি লাগবে তাহলে ভাই আমাদের আরেকটা যেটা লাগবে সেটা হচ্ছে 8 আওয়ার্স অফ স্টাডি। 8 ঘন্টা পড়ালেখা করতে হবে। 8 ঘন্টা পড়ালেখা বা কাজ। পড়ালেখা যে তোমার 8 ঘন্টা টানা করতে হবে জরুরি না। তোমার সারাদিন যতক্ষণ জেগে আসো তুমি হতে পারে, অনেকে যেটা ভুল করে কি টানা 4-5 ঘন্টা পড়ে। টানা 4-5 ঘন্টা পড়লে মাথায় পড়া ঢুকে না। তোমার যেভাবে পড়তে হবে সেটা হচ্ছে তুমি আধা ঘন্টা বা 1 ঘন্টা পড়বা, তারপর 20 মিনিট বা 30 মিনিট ব্রেক নিবা, পড়বা ব্রেক নিবা, পড়বা ব্রেক নিবা, পড়বা ব্রেক নিবা। এভাবে পড়া ভালো হয়। তুমি খেয়াল করে দেখো, অনেকেই বলো না আরে অত পড়েও না, কিন্তু ওর মাথায় এত পড়া তাড়াতাড়ি কিভাবে ঢুকে? কারণ পর্যাপ্ত পরিমাণে ব্রেক নেয়। তুমি টানা দৌড়াইতে পারবা? আমি যদি তোমার বলি যে তুমি 10 কিলোমিটার দৌড় মারো, টানা থামতে পারবা না, জীবনে পারবা না। 1 কিলোমিটার তুমি দৌড়া যেতে পারবে না, আগেই শেষ, হার মাইনা যাবে। কিন্তু আমি যদি তোমাকে বলি তুমি সময় নিয়ে, বিশ্রাম নিয়ে রেস্ট নিয়ে 10 কিলোমিটার পার হও, ওইটা তুমি ঠিকই করতে পারবা। বিষয়টা এরকমই। তুমি টানা পড়তে গেলে না কখনোই তোমার পড়া ঠিকমতো মাথায় ঢুকবে না। তোমার যেটা করতে হবে রেস্ট নিয়ে কাজ করতে হবে। সো ব্রেক নিয়ে 8 ঘন্টা তুমি স্টাডি করবে, কিন্তু যতক্ষণ পড়বা ততক্ষণ একদম পড়ার মতো পড়বা, ঠিক আছে? মোবাইল গুতায়া, টিভি দেখা, ঠিক এগুলো করে পড়লে হবে না। যতটুক পড়বা ভালো মতো পড়বা, ঠিক আছে? এটা হচ্ছে 8 আওয়ার্স অফ স্টাডি। আরেকটা কি তোমরা চিন্তা করছো, ভাইয়া ঘুমায়া ফেললাম, পড়াও ফেললাম, 8 ঘন্টা কি খাবো নাকি? না, খাওয়া দাওয়া জরুরি না। খাওয়া দাওয়া জরুরি, মানে খাওয়া দাওয়া জরুরি না মানে খাওয়া বন্ধ করে না, মানে 8 আওয়ার্সটা কি আমি তোমার বলতেছি, ঠিক আছে? সো এই 8 আওয়ার্সের মধ্যে একটা জিনিস অবশ্যই থাকবে হচ্ছে ফান, ঠিক আছে? অর ফান অথবা নেসেসিটি, ফান অথবা নেসেসিটি, ঠিক আছে? এটা কেন? তোমার মজা লাইফে খুব ইম্পর্টেন্ট। তুমি বলতে পারো স্যার পরীক্ষার আগে মজা, পরীক্ষার আগে এই ফানের সাথে তোমার ফান থাকতে পারে বা হচ্ছে তোমার আদার ওয়ার্কস, ঠিক আছে? ফান বা আদার ওয়ার্কস, ঠিক আছে? অথবা আদার অ্যাক্টিভিটিস, ফান বা আদার অ্যাক্টিভিটিস। এখানে তোমার কি থাকতে পারে? খাওয়া দাওয়া তো অবশ্যই থাকবে। খাওয়া দাওয়ার পাশাপাশি হচ্ছে তোমার অবশ্যই ফান থাকতে হবে, ঠিক আছে? ফান কেন থাকতে হবে? ফান এই জন্য থাকতে হবে, ফর এক্সাম্পল আমরা সবাই জানি, আয়মান ভাইয়ের উদাহরণ দিই। আয়মান ভাইয়া কি অনেক ট্যালেন্টেড না? পড়ালেখা অনেক ভালো না, তাই না? সবাই তো আমার মানে এটা, আয়মান ভাই পড়ালেখা অনেক ভালো, IBA-তে পড়ছে, 10 মিনিট স্কুলের মতো এত সুন্দর একটা প্রতিষ্ঠান দিচ্ছেন, অনেক সাকসেসফুল। আয়মান ভাইটা সবসময় দেখছো না ফুটবল খেলে, ফ্রেন্ডদের সাথে ঘুরতে যায়, খেলাধুলার মধ্যে আছে, আবার এত বড় বিজনেস সামলাইতেছে। তুমি যেই কাজটা করতে ভালোবাসো ওই কাজটা তুমি করবা, তখন তোমার বডির ভিতরে বিভিন্ন হরমোন বা কেমিক্যাল ছাড়ে। তার মধ্যে একটা হচ্ছে ডোপামিন। ডোপামিন এমন একটা হরমোন, তুমি যখন ভালো ফিল করো, হ্যাপি ফিল করো, বডিতে ছাড়ে। এখন তুমি বলতো ভাই আচ্ছা ডোপামিন ছাড়লে আমার লাভ কি? ডোপামিন ছাড়লে তোমার যে বডি এবং ব্রেনের ক্যাপাসিটি আছে একদম সুপারম্যান হয়ে যায়, ঠিক আছে? মানে তুমি যখনই এনজয় করতেছো তোমার বডিতে যে কেমিক্যালটা ছাড়ে, ওই কেমিক্যালটা ছাড়ার সাথে সাথে তুমি যদি আগে
1 ঘন্টা পড়ার ক্ষমতা থাকতো, তুমি তখনই 2 ঘন্টা পড়ার ক্ষমতা তোমার মধ্যে এসে পড়ে। এই কারণে লাইফে ফান বা এন্টারটেইনমেন্ট পার্টটা খুবই ইম্পর্টেন্ট। সো মনে রাখবা, ঘুমাইতে হবে 8 ঘন্টা, পড়তে হবে 8 ঘন্টা, ব্রেক নিয়ে নিয়ে খাওয়া দাওয়া গোসল করার পাশাপাশি ফান অ্যাক্টিভিটিসও তোমার অবশ্যই রাখতে হবে, যাতে বডির মধ্যে তোমার ডোপামিন ছাড়ে এবং তোমার পড়তে পারার যে ক্যাপাসিটিটা আছে সেটা দ্বিগুণ বা 3 গুণ হয়ে যায়। এই জিনিসগুলো অবশ্যই মনে রাখতে হবে। এই জন্যই দেখবা আয়মান ভাই অ্যান্ড আয়মান ভাইয়ের মতো যারা সাকসেসফুল আছে তারা সারা দিন রাত খালি পড়ে না, তারা পড়ে, খেলাধুলা করে, আড্ডা দেয়, সব কিছুই করে। বিকজ তোমার আ সাউন্ড মাইন্ড কামস উইথ আ সাউন্ড বডি অ্যান্ড দ্য সাউন্ড এনভায়রনমেন্ট। ঠিক আছে, এটা অবশ্যই কিন্তু আমাদের মনে রাখতে হবে। সবাই কি এটা মেনে চলবো? মেনে চলবো তো সবাই? বলো তো কে কে মেনে চলবো আমরা এটা? এটা আমাকে জানো কে কে আমরা এটা মেনে চলবো। ওকে, ভেরি গুড, ভেরি গুড, সবাই মেনে চলবো বলতেছি। এক্সিলেন্ট, এক্সিলেন্ট, চমৎকার। এখন কিন্তু তোমাদের যেই জিনিসটার জন্য তোমরা ওয়েট করতেছিলা ওইটার টাইম অলমোস্ট এসে পড়েছে। আমি তোমাদেরকে এখন যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে তোমাদের সবার প্রিয় সাজেশন, তাই না? আমি হচ্ছে প্রতিটা সাজেশনের জন্য তোমাদেরকে আমি ঠিক 3 সেকেন্ড করে টাইম দিব। তোমরা 3 সেকেন্ডের মধ্যে মধ্যে হচ্ছে এই সাজেশনগুলোর স্ক্রিনশট নিয়ে নিবা এবং ফাইনালি তোমাদের সাজেশনের পর আরও কিছু 2-3টা কাজ আছে, ওইটা আমি তোমাদেরকে দেখিয়ে দিব। ঠিক আছে, তো সাজেশনের টাইম এসে পড়েছে, সবাই সাজেশন নিয়ে নিই। এটার থেকে কমন আসার চান্সেস অনেক হাই। সো আমরা ফার্স্টে যে সাজেশনগুলো দিচ্ছি এগুলো থেকে পড়বো, এগুলোর থেকে পড়ার পরে সময় থাকলে বাকিগুলো আমরা পড়ে নিব বা দেখে নিব। ঠিক আছে, ওকে। সো একদম ফার্স্টে যদি আমরা আসি, সিন কম্প্রিহেনশন, এটা আমি 3 সেকেন্ড টাইম দিচ্ছি, স্ক্রিনশট নিয়ে নাও। ইন 3, 2, 1, ওকে, গ্রেট। এখন আমি যাই আনসিন কম্প্রিহেনশন অ্যান্ড ম্যাচিং। ঠিক আছে, আনসিন কম্প্রিহেনশন অ্যান্ড ম্যাচিংটা আমরা নিচ্ছি ইন 3, 2, 1। ঠিক আছে, আমি লাগলে আর একটু বড় করে দিচ্ছি। ঠিক আছে, আর একটু বড় করে দিচ্ছি, নো ওয়ারিজ। ঠিক আছে, তারপর যদি যাই, আনসিন কম্প্রিহেনশন ম্যাচিং হয়ে গেছে। এখন আমি নিব কি রিঅ্যারেঞ্জ আর পোয়েম। রিঅ্যারেঞ্জ আর পোয়েমেরটা নিয়ে নাও। 3, 2, 1, ডান। ঠিক আছে, স্ক্রিন ক্লিয়ার না? আচ্ছা, এটা ছবিটা পরে তোলার পর তুমি লাগলে এটা দেখতে পারো, এটা তারপরে ক্লিয়ার লাগতে পারে। আর যদি একদম তারপরে ক্লিয়ার না লাগে আমি তোমাদেরকে দিয়ে দিব, এই যে গ্রুপটা আছে না, গ্রুপের মধ্যে দিয়ে দিব। ঠিক আছে, টেনশন নিও না, আপাতত স্ক্রিনশট নিয়ে রাখো। তারপর আনসারিং ফ্রম স্টোরিজটা আগে নিয়ে নিই। ঠিক আছে, এই যে আনসারিং ফ্রম স্টোরিজ হচ্ছে এতটুক, আমি আরেকটু বড় করে দিচ্ছি। ঠিক আছে, এখন আশা করি আরো ক্লিয়ার আসবে। আনসারিং ফ্রম স্টোরিজটা এটা নিয়ে নাও ইন 3, 2, 1। ঠিক আছে, ওকে। তারপর কমপ্লিটিং স্টোরি, কমপ্লিটিং স্টোরিটা নিয়ে নাও 3, 2, 1। গ্রেট। দেন হচ্ছে আমাদের লাস্টলি ডায়লগ, ডায়লগটা নিয়ে নাও 3, 2, 1। ওকে, গ্রেট। যারা কয়েকজন বলছো পোয়েমেরটা ভালো মতো দেখতে পাইনি, এই যে দেখো পোয়েম আর রিঅ্যারেঞ্জটা আমি আবার নিয়ে আসছি। ঠিক আছে, পোয়েম আর রিঅ্যারেঞ্জটা আবার নিয়ে নাও, তাহলেই হয়ে যাবে। নাও 3, 2, 1। ওকে, গ্রেট। সো চলো এখন আমরা সেকেন্ড পেপারে চলে যাই। সেকেন্ড পেপারের একদম ফার্স্টে আছে আমাদের সিভি, কভার লেটার সহ। ঠিক আছে, সিভি আছে, বড় করে দেওয়া আছে।
3 2 1 ঠিক আছে এখন যদি আবার সিভির আরো কিছু পার্ট বাকি আছে এটা নিয়ে নাও আবার 3 2 1 ওকে এখন যদি আমি যাই এটা হচ্ছে আমাদের ফর্মাল লেটার বা অ্যাপ্লিকেশন ঠিক আছে এখান থেকে স্টার্ট হচ্ছে অ্যাপ্লিকেশনের পার্টটাও নিয়ে নাও 3 2 1 ওকে তারপর অ্যাপ্লিকেশন কিন্তু আরো বাকি আছে অ্যাপ্লিকেশনের এই যে এই পর্যন্ত আগে নিয়ে নেই 3 2 1 আর অ্যাপ্লিকেশনে যে লাস্টের আরো দুইটা আছে এটাও নিয়ে নিতে পারো 3 2 1 পরে একটু সর্টিং করে নিও বুঝছো ভাই এটা আমি তোমাদের জন্য একটু আগে একদম গরম গরম বানিয়ে আনছি কারণ এটা পেজে বানানো যায় না ঠিক আছে আমি ভাবলাম আজকে যেহেতু তোমাদের সাথে ক্লাস করবো একটু সাজেশন দিয়ে দিই ঠিক আছে এটা বানানো ছিল না আমি ক্লাসের আগে এখানে বসে বসে টাইপ করতেছিলাম বানাইতেছিলাম ঠিক আছে এই কারণে তোমাদেরকে হয়তো আমি যে পিডিএফ ফরম্যাটে দিতে পারি নাই একটু আগে একদম ফ্রেশলি বেকড সাজেশন তো তোমাদের জন্য বানাইছি ভাবলাম একটা কিছু গিফট রাখি তোমাদের জন্য তোমাদের সাথে দেখা হইতেছে একটা সাজেশন দিয়ে যাই এটা আসলে থাকার কথা ছিল না বাট স্টিল আমি নিয়ে আসছি আর কি তোমাদের জন্য প্রিপেয়ার করে সো এটা নিয়ে নাও 3 2 1 ওকে তারপর এই পর্যন্ত আগে তুলে নাও ঠিক আছে এই তিনটা ফর্মাল লেটার নোটিশ পারচেজ অর্ডার আর অর্ডার বা রিকোয়েস্টের রেসপন্স 3 2 1 এগুলো নেভার যে দেখতেছো না সাইডে এগুলো মানে এগুলো কখনো আসে না আসলে এই কারণে ইম্পর্টেন্স কম তারপর ইমেলটা নিয়ে নাও 3 2 1 স্টার মার্কগুলো মানে হচ্ছে যে আসলে তোমার কোন পার্টগুলা কত বেশি ইম্পর্টেন্ট বুঝতে পারছো কোন পার্টগুলা কত বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে এটার জন্য হচ্ছে স্টার মার্কগুলো দেওয়া ওকে দেন হচ্ছে হ্যান্ডবুকে সিভিটা পাবা না হ্যান্ডবুকের মধ্যে সিভিটা হয়তো পাবা না কারণ সিভিটা আসলে অনেকেরই নাই ঠিক আছে ক্লাস 9 এর কিছু কিছু স্কুলে আছে আবার কিছু কিছু স্কুলে নাই সো দেন হচ্ছে প্যারাগ্রাফ 3 2 1 নিয়ে নেবো প্যারাগ্রাফের বাকিটুক 3 2 1 কিছু কিছু স্কুলে আবার সিভি কেন জানি রাখছে আর কি এই জন্য আর কি তাছাড়া সবই আছে তারপর কম্পোজিশন 3 2 1 গ্রেট দেন হচ্ছে আমাদের কম্পোজিশনের লাস্টের পার্ট এই যে নিচের অংশটা এটা নিয়ে নাও এরপর সাজেশন শেষ হয়ে যাচ্ছে 3 in 3 2 1 ওকে আই হোপ সবাই স্ক্রিনশট নিয়ে নিয়েছো স্ক্রিনশট যদি না নিয়ে থাকো ইন কেস কোনো সমস্যা নাই রেকর্ডেড ফাইলে গেলে পেয়ে যাবা আর তার পাশাপাশি কিন্তু কি হবে তার পাশাপাশি অবশ্যই গ্রুপের মধ্যেও তোমরা চাইলে আমি তোমাদেরকে দিয়ে দিতে পারবো নো ওয়ারিজ ঠিক আছে তোমাদের সবার জন্য একটা আজকের ক্লাসে হোমওয়ার্ক থাকবে আমি একটু দেখতে চাই তোমরা আসলে আনসারিং ফ্রম পোয়েমসটাকে তো অনেক ভয় পাও তোমরা আসলে কিরকম কবিতা থেকে প্রশ্ন উত্তরগুলো কিরকম লিখো এটা তোমাদের মূলত প্র্যাকটিসের জন্য আমরা ইংলিশ ডিপার্টমেন্টের যত টিচাররা আছে সব টিচাররা হচ্ছে তোমাদের এই হোমওয়ার্কের মধ্যে ফিডব্যাক দিব যে আসলে তোমার হোমওয়ার্কটা কিভাবে আরো বা তোমার লেখাটা আনসার করাটা কিভাবে আরো ইমপ্রুভ করা যায় সো এখানে দেখো 8টা কোশ্চেন আছে ঠিক পরীক্ষার মতো এবং পরীক্ষার স্ট্যান্ডার্ডেরই তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও এই 8টার থেকে যে কোনো 5টা তোমরা আনসার করবা আনসার করে কি করবা আনসার করার পর তোমাদের যে কাজটা সেটা হচ্ছে যে তোমরা এই যে গ্রুপটা ক্লাস 9 সুপার স্টুডেন্টস এই গ্রুপটার মধ্যে তোমরা হচ্ছে পোস্ট করে দিবা যারা এখনো জয়েন করনি আজকে জয়েন করে ফেলো যেটা কি ক্লাস 9 সুপার স্টুডেন্টস এই গ্রুপটাতে জয়েন করে এটাতে তোমার পোস্ট করবা পোস্ট করার টাইমে পোস্ট অ্যাপ্রুভ হওয়ার জন্য কিন্তু কিছু ক্রাইটেরিয়া আছে তোমার নাম লিখবা তোমার স্কুলের নাম লিখবা হোমওয়ার্কের টপিকটা লিখবা তারপর পোস্ট করবা আদারওয়াইজ কিন্তু সেটা অ্যাপ্রুভ করা হবে না
তোমরা সবাই এইখানে অবশ্যই পোস্টটা করো। পোস্টটা করলে আমরা তোমাদেরকে ফিডব্যাক দিতে পারবো, যাতে তুমি পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারবা। তুমি বুঝবা যে আসলে তোমার আনসারিং ফ্রম পোয়েমসটা সঠিকভাবে তুমি লিখতে পারতেছো কি পারতেছো না, ঠিক আছে? তার পাশাপাশি আজকের ক্লাসটা কেমন লাগলো তোমার? আজকের ক্লাসটা আসলে তোমার জন্য হেল্পফুল হয়েছে কিনা, আজকের ক্লাসটা তোমার কি মনে হয়েছে কিনা ইম্পর্টেন্ট ছিল তোমার জন্য, তোমার আজকের ক্লাসটা ভালো লেগেছে কিনা, ইম্পর্টেন্ট মনে হয়েছে কিনা, এই ফিডব্যাকটাও চাইলে তুমি তোমার হোমওয়ার্কের সাথে লিখে দিতে পারো, ক্লাসের রিভিউ তুমি চাইলে দিয়ে দিতে পারো, ঠিক আছে? অ্যান্ড বাই দ্য ওয়ে একটা জিনিস আমি অবশ্যই মেনশন করতে চাই বিদায় নেওয়ার আগে, খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্রতিবারের মতো এইবারও কিন্তু আমাদের কৃতি শিক্ষার্থী সম্বর্ধনা হবে প্রতি বছর, যারা তাদের স্কুল থেকে সর্বোচ্চ মার্কসগুলো পেয়ে থাকে, ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে থাকে, ভালো ভালো রেজাল্ট পেয়ে থাকে, তাদেরকে নিয়ে আমরা এরকম একটি কৃতি শিক্ষার্থী সম্বর্ধনা অনুষ্ঠান এই বছরও করব। সো এই বছর মানে এই বছর বলতে তোমাদের ফাইনাল পরীক্ষার পরে আগামী বছরের শুরুতে করব। সো এই যে অনুষ্ঠানটা, সেটাতে আসার জন্য সবাইকে আমি রিকোয়েস্ট করব, সবাই একটু ভালো করে মনোযোগ দিয়ে পড়াশোনা করো, যাতে তোমাদের সবার সাথে আমি দেখা করতে পারি। তোমাদের সাথে দেখা করা আমার অনেক বড় একটি স্বপ্ন। আমি চাই তোমরা আমার এই স্বপ্নটা পূরণ করো, এই সুযোগটা আমাকে দিয়ে তোমার সাথে দেখা করার। আর শুধু যে আমার জন্যই করতে হবে আমি তা বলতেছি না। আমি কিন্তু একটা কথা আমি সবসময় বলি যে আমাদের বাবা মা আমাদের জন্য অনেক স্যাক্রিফাইস করে, তাই না? সো যা তোমাদের আব্বু আম্মু তোমাদের জন্য লাইফে সব কিছু স্যাক্রিফাইস করে ফেলছে, তাদের লাইফ, তাদের টাইম, তাদের এনার্জি, সব কিছু বিলিয়ে দিছে শুধুমাত্র তোমাদের জন্য, তোমাদের দিকে তাকিয়ে তোমাদের ভালোর জন্য। তারা তোমাদের থেকে যে জিনিসটা চায় সেটা হচ্ছে একটু, এই বয়সে একটু যদি একটা ভালো রেজাল্ট করো, তাদের কিন্তু মুখে হাসি ফুটে আসবে, তাই না? তাদের মনে হবে না যে আসলে তারা ব্যর্থ। তুমি তাদেরকে যদি সফল অনুভব করাইতে চাও, সেই সাফল্য আসবে তোমাদের সাফল্য থেকে। আমি বলতেছি না ফার্স্ট সেকেন্ড থার্ডই হইতে হবে, আমি জাস্ট বলতেছি যে তুমি যেই রেজাল্ট আশা করো তুমি করবা, তার চেয়ে একটু ভালো রেজাল্ট করো, তোমার আব্বু আম্মু অনেক খুশি হবে। তারা যে তোমার পিছনে এই যে 14-15 বছর তোমাদেরকে সময় দিচ্ছে, তাদের সব কিছু স্যাক্রিফাইস করে দিল তোমাদের জন্য, এতদিন ধরে কষ্ট করতেছে, এই যদি রেজাল্টগুলো একটু ভালো হয়, তারা মনে একটু শান্তি পায়, একটু স্বস্তি পায়। অ্যান্ড আই নো তোমরাও তোমাদের আব্বু আম্মুকে অনেক ভালোবাসো, অ্যান্ড তোমাদের আব্বু আম্মু তোমাদের থেকে কিচ্ছু চায় না, আসলে তারা কোনো কিছু পাওয়ার জন্য করে না, বাট স্টিল তোমাদের বয়সে তোমাদের স্থান থেকে যে জিনিসটা তোমরা তোমার আব্বু আম্মুর জন্য করতে পারো, সেটা হচ্ছে একটু ভালো রেজাল্ট। অনেক ভালো রেজাল্ট লাগবে না, একটু নিজের জায়গা থেকে একটু চেষ্টা করো, একটু ভালো রেজাল্ট করো, তোমার আব্বু আম্মুর মন একদম আনন্দে পরিপূর্ণ হয়ে উঠবে। এই কাজটা আমরা সবাই করতে পারবো না, বলো তো? সবাইকে পারবো? কে কে চায় আব্বু আম্মুর মুখে হাসি ফোটাতে? ভেরি গুড, ভেরি গুড। এটাই তোমাদের থেকে আশা করি। এবং সবসময় মনে রাখবা যে তোমার সাফল্যে তুমি যতটুকু না সুখী হও, তার চেয়ে বেশি, তার চেয়ে অনেক অনেক অধিক পরিমাণের বেশি তোমার সুখী হয় হচ্ছে তোমার আব্বু আম্মু। তোমার সাফল্য তোমার আব্বু আম্মুর সাফল্য, এবং তারপরে আমরা তোমাদের টিচারের সাফল্য। সো আজকের ক্লাসটা আমাদের এতটুকুই থাকবে। ইনশাআল্লাহ তোমাদের সাথে আবার নেক্সট কোনো একটি ক্লাসে দেখা হবে। তোমাদের সবার সাথে আজকে ক্লাস করে আমার অনেক অনেক ভালো লাগলো। জানি না নেক্সট কবে দেখা হবে, বাট ইয়েস, তোমাদের সবাইকে অনেক অনেক মিস করব। সবাই ভাইয়ার জন্য দোয়া করো, সবার সাথে দেখা করার আশা রইল। ইনশাআল্লাহ দেখা হবে। সবাইকে আমার পক্ষ থেকে আজকের মতো আসসালামু আলাইকুম, আদাব, গুড নাইট, টেক কেয়ার।